আসসালামু আলাইকুম। ডিপ্লোমা ইন স্টাডিজ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। প্রথম সেমিস্টার আসসালামু আলাইকুম। ডিপ্লোমা ইন স্টাডিজ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সকলে প্রথম সেমিস্টার। আজকে আমরা আলোচনা করেছি ইংলিশের মেগা ক্লাস। তো আজকের ক্লাসে তোমাদের বি পার্টটা নিয়ে আলোচনা করা হবে। তোমরা অনেকেই অনেক দিন ধরে বলতেছো যে ভাই আমরা এ পার্ট সি পার্ট এগুলো পারবো। তো বি পার্টটাতে আমাদের একটু প্রবলেম, যেহেতু গ্রামার পার্ট। হ্যাঁ, এখান থেকে আমরা সমস্যা হচ্ছে আমাদেরকে অনেকেই ইউটিউবে, ফেসবুক গ্রুপে, চ্যানেলে, হ্যাঁ সব জায়গায় বলতেছে আর কি যে বি পার্টটা একটু করে দেন। তো টেক্সটাইলের আবার কালকেও পরীক্ষা। আর যারা পলিটেকনিকে পড়ো তোমাদের একটু হাতে সময় আছে, বলতে এক সপ্তাহের মতো সময় আছে। তো যাই হোক, আমরা আজকে টেক্সটাইল প্লাস পলিটেকনিক উভয়ই আমরা করাই দিচ্ছি। তোমরা ক্লাসটা মনোযোগ সহকারে দেখো, ইনশাল্লাহ তোমরা 100% কমন পাবা। আমাদের সাজেশন তো তোমরা আগে থেকেই পাইছো, যারা বই কিনছো বা যারা আমাদের কোর্সে পড়ো, তোমাদের হাতে তো সাজেশন বই আছে, তোমরা তো সাজেশন পাইছো। জাস্ট আজকে আমরা রিভিশন করে দিচ্ছি, তোমরা এই অনুযায়ী একটু প্রিপারেশন নিয়ে পরীক্ষাটা দিলে ইনশাল্লাহ তোমরা একটা ভালো রেজাল্ট করতে পারবা ইংলিশে। তো বর্তমানে যারা লাইভে যুক্ত আছো, একটু কনফার্ম করে দেওয়া যায় আজকে ল্যাপটপে সবকিছু ঠিকঠাক আছে কিনা এবং ভয়েস ঠিক মতো শোনা যাচ্ছে কিনা। আর কে কোন জায়গা থেকে দেখতেছো একটু কমেন্টে জানিয়ে দাও। আর আজকে ক্লাসটা আমাদের সম্পূর্ণ ফ্রিতে নেওয়া হচ্ছে আমাদের পেজে। তোমরা তোমাদের বন্ধুদের মেনশন করে দাও এবং শেয়ার করে দাও। তো আজকে সর্বোচ্চ শেয়ারকারী, রেসপন্সকারী, তাদেরকে আমরা স্পেশাল যে হ্যান্ডনোটগুলো রয়েছে ইংলিশ ওয়ানের, এগুলো আমরা ফ্রিতেই দিয়ে দেবো। প্লাস তোমরা পরবর্তী সেমিস্টার যদি প্রি বুকিং করতে চাও, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ক্যাপশনে, তোমরা প্রি বুকিং করে আমাদের এই সেমিস্টারের সকল ক্লাস, সকল সাবজেক্টের ক্লাস, হ্যান্ডনোট প্লাস সাজেশন বই, টি শার্ট সম্পূর্ণ ফ্রিতেই নিতে পারবা। এগুলো নোটিশ তোমরা আগেই পাইছো এবং পেজে আমাদের অলরেডি পোস্ট দেওয়া হয়েছে, তোমরা সেখান থেকে বিস্তারিত জেনে নিবা। তো আমি একটু চেক করে নিই, তোমরা একটু রেসপন্স করো, আর শেয়ারটার করো, বুঝছো? আচ্ছা, তো ইংলিশে তোমাদের কত মার্ক হয়? এ পার্ট, বি পার্ট, সি পার্ট মিলে কত মার্কের হয় এবং এ পার্টে কত মার্ক থাকে, বি পার্টে কত মার্ক থাকে, সি পার্টে কত মার্ক থাকে, এগুলো আমি একটু বিস্তারিত আলোচনা করাই দিচ্ছি। প্লাস এ পার্ট থেকে কি কি আইটেম থাকে, বি পার্টে কি কি আইটেম থাকে, সি পার্টে কি কি আইটেম থাকে, এগুলো আমি বলে দিচ্ছি। হ্যাঁ, তোমরা একটু দ্রুত শেয়ার করে দাও, দ্রুত শেয়ার করো আর রেসপন্স করো। তো 1 মিনিটের মধ্যে আমরা ক্লাসটা শুরু করে দেবো, ততক্ষণে একটু তোমরাও শেয়ার করো, আমি একটু আমাদের যে প্রাইভেট গ্রুপগুলো আছে সেগুলোতে একটু সবাইকে দিয়ে দিই ক্লাসটা। ফার্স্ট সেমিস্টার আমাদের অনেকগুলো গ্রুপ, এগুলোতে দিতে গেলে অনেক সময় লাগে। একটু ওয়েট করো, 1 মিনিট সময় দিছি সবাইকে। আচ্ছা, হ্যাঁ ভাইয়া ভালো আছি, তোমরা কেমন আছো? ইংলিশ টু আমরা দেখি, যদি রেসপন্স বেশি পাই তাহলে আমরা কালকেই দিয়ে দেবো ইংলিশ। ভাই নামাজের বিরতি নেন। আচ্ছা, তো দেখো তোমাদের এ পার্ট থেকে কত মার্ক থাকে আমি একটু হালকা পাতলা আলোচনা করে দিই। হুম, তোমাদের 15 মার্ক থাকে, বুঝছো? আর বি পার্ট থেকে তোমাদের 15, সি পার্ট থেকে 30। আচ্ছা, তো এই সি পার্টটা একটু ক্রিটিক্যাল পার্ট, কারণ এখান থেকে প্রতিবারে দেখা যায় যে বইয়ের বাইরে থেকে তোমাদের প্রশ্ন হয়ে থাকে। যেমন তোমরা যদি বইয়ে দেখো যে অ্যাপ্লিকেশন নাই, সিবি নাই কোনো কোনো বইয়ে, আবার কোনোবার দেখা যায় যে সিবি না থাকা সত্ত্বেও, সিলেবাসে না থাকা সত্ত্বেও দিয়ে থাকে।
তো যাই হোক, তোমরা জাস্ট নিয়মগুলো পড়বা, আমাদের সাজেশনে কিন্তু সবগুলো দেওয়া আছে, জাস্ট নিয়মগুলো পড়ে যাবা। যে সি পার্ট তো বুঝো নাকি, যে সি পার্টে তোমাদের রাইটিং পার্টে কি কি থাকে, প্যারাগ্রাফ থাকে। হ্যাঁ, তো কোনোবার প্রশ্নে দেখা যায় যে 2টা প্যারাগ্রাফ দিছি, বুঝছো, আবার কোনোবার দেখা যায় যে প্রশ্নে প্যারাগ্রাফ দেয়ই নেই, মানে বইয়ের বাইরে থেকে। ইংলিশটা একটু কম কমন পাওয়া যায়, কারণ প্রত্যেকবারে বেসিক জিনিসটা এগুলো ছোটখাটো জিনিস, যেমন ক্লাস 9-10 এর পড়াশোনা। তো যার কারণে ডিপ্লোমাতে কি করে যে প্রত্যেকবার চেঞ্জ করে দেয়, যেন তোমরা নিজেদের মতো করে লিখতে পারো আর কি। এখন যদি ওই ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রির মতো 100% কমন আসতো, তাহলে তো তোমরা মনে করো যে ইংলিশ মুখস্থ করে লিখে দিতা, তাহলে কি হইতো। এই কারণে তোমরা যেন নিজে থেকে লিখতে পারো, যার কারণে প্রত্যেকবারে আলাদা আলাদা প্যাটার্নে পরীক্ষাটা হয়ে থাকে, বুঝছো। যার কারণে তোমরা কি করবা, প্যারাগ্রাফ, সিবি, প্যারাগ্রাফ একটু পড়বা কয়েকটা, আমরা সাজেশন দিছি সেই অনুযায়ী। তারপর ডায়ালগ, সিবি, হ্যাঁ, এগুলো তো তোমরা লিখতে পারো, কারণ শর্ট কিছু আছে, নিয়ম আছে, জাস্ট মুখস্থ করে রাখলে দেখা যায় যে একটা মুখস্থ করে রাখলে অনেকগুলো লেখা যায়। হ্যাঁ, এইরকম আমাদের নোট কিছু দেওয়া আছে, যারা আমাদের পেড গ্রুপে পড়ো তাদের কিন্তু আমরা দিয়ে দিয়েছি, বুঝছো। তো এইভাবে তোমরা কিছু শর্ট নিয়ম, আবার তোমরা যে ইউটিউবেও সার্চ দাও, অ্যাভেলেবেল পাবো, অনেকগুলো পাবো শর্ট কিছু নিয়ম, যে একটা পরে অনেকগুলো লেখা যায়, অন্তত এই যে ডিপ্লোমার জন্য আর কি, প্রথম সেমিস্টার, বুঝছো। তো এভাবে তোমরা এই সি পার্টটা ক্লিয়ার করে নিবা। হুম। আর এ পার্ট থেকে কি, এ পার্টে হচ্ছে তোমাদের কিছু প্যাসেজ দেওয়া থাকবে, যেখান থেকে তোমাদের দেখি বইটা দেখি, এ পার্ট থেকে তোমাদের যে বিষয়গুলো আছে কিছু প্যাসেজ দেওয়া থাকবে। তো প্যাসেজের মধ্যে আমরা জাস্ট 3টা প্যাসেজ মনে হয় দিয়েছিলাম, 3 থেকে 4টা, এগুলো একটু পরে লিখে দিচ্ছি, সমস্যা নাই। তো এই যে এ পার্ট থেকে তোমাদের প্রশ্নগুলো যেভাবে হয়, যে এখানে তোমাদের চুজ দা বেস্ট অ্যান্সার, হ্যাঁ, কিছু দেওয়া, এমসিকিউর মতো দেওয়া থাকবে, এগুলো 2 থেকে 3টার মতো থাকবে, একটাতে 1 মার্ক। হ্যাঁ, তো এগুলো এই প্যাসেজ থেকে পড়ে পড়ে তোমরা জাস্ট দাগাই দিবা। হ্যাঁ, কি প্যাসেজ দেয় দেখো, প্যাসেজ যে মনে করো 100% কমন লাগবে এমনটা কিন্তু না, এগুলো তোমরা ওই যে ক্লাস 5, 6, 7 কিন্তু পড়ে আসছো, যে প্যাসেজে পড়ে একটু যদি মিনিং গুলো জানা যায়, ওখান থেকে আমরা ওইগুলো লিখতে পারি, এভাবে তোমরা লিখে দিবা, বুঝছো। দেন তারপর কি থাকে, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, কিছু কোশ্চেন দেওয়া থাকবে 3টা। হ্যাঁ, এগুলো তোমরা পড়বা, এগুলোর মিনিং গুলো ভালোভাবে বুঝে শুনে তারপর তোমরা লিখবা আর কি। হ্যাঁ, তারপর ফিল ইন দ্য গ্যাপ। তো এই যে কিছু গ্যাপ থাকবে, এগুলো তোমাকে পড়ে পড়ে লিখতে হবে। তো এগুলো আমরা সলভ করে দিচ্ছি একটু করে, জাস্ট তোমাদেরকে বোঝাচ্ছি, যে তোমরা যেহেতু প্রথম সেমিস্টার, তোমরা আসলে বুঝতে পারতেছো না যে ডিপ্লোমাতে কিভাবে কিরকম হয় না হয়, এগুলো জাস্ট বোঝার জন্য আমি তোমাদের বলতেছি। হ্যাঁ, তারপর 4 নাম্বার থাকবে সামারি। সামারি থাকতেও পারে না, আর থাকতে পারে, বুঝছো। এখানে 4টা আইটেম আছে, এখন 3টা আইটেম দিয়ে তোমাদের 15 মার্ক মিল করে দিল। এখানে দেখা যাচ্ছে 4টা এই প্রশ্নটাতে। এর আগের প্রশ্নটাতে আবার তোমরা যদি দেখো, এখানেও ওই সেম আছে, তার আগেরটাতে আবার সামারি নাই। হ্যাঁ, তারপর সামারি গুলো তোমরা এগুলো পড়বা। আচ্ছা, আর বি পার্ট থেকে তোমাদের যে জিনিসগুলো আসে, বি পার্টটা একটু সবার প্রবলেম হয়, অনেকের গ্রামারের বেসিক দুর্বল থাকার কারণে এগুলো লিখতে পারে না, কিন্তু প্রশ্ন যে এমন হার্ড হয়, আমরি কঠিন কিছু এমনটা কিন্তু না। এখানে তোমাদের যে বিষয়গুলো আছে, যে আইটেমগুলো আছে, সেগুলো হচ্ছে প্রথমে পার্ট অফ স্পিচ। এখন যারা ডিপ্লোমাতে আসে, যদি তোমাদের এগুলো বিষয়গুলোতে লেগিংস থাকে, তাহলে এটা তোমাদের দুর্বলতা, তোমরা আগে পড়ে আসো নাই। আচ্ছা, তারপর থাকবে কি, ওয়ার্ড ফরমেশন, তারপর স্টাডি অফ ভার্ব, এগুলো বইয়ে আছে, জাস্ট আমি বলে দিচ্ছি, এই কারণে লিখে দিচ্ছি না, আমরা তো করাচ্ছি একটু করে, জাস্ট বলে দিচ্ছি। হ্যাঁ, তারপর দ্য সেন্টেন্স, ডাব্লিউএইচ কোশ্চেন, ইউজ অফ টেন্স, রাইট ফর্ম অফ ভার্ব, অ্যাডভার্ব, সেন্টেন্স স্ট্রাকচার। এই যে এখানে 10টা আইটেম আছে, এর মধ্যে তোমাদের যে মেইন যে জিনিসগুলো সেগুলো হচ্ছে পার্ট অফ স্পিচ, রাইট ফর্ম অফ ভার্ব, ডাব্লিউএইচ কোশ্চেন। হ্যাঁ, এই যে মেইন কয়েকটা জিনিস আছে, ইউজ অফ টেন্স, এগুলোই তোমাদের বেশি আসে। তো এগুলোই আমরা করাই দেবো, মনে রাখবা, রাইট ফর্ম অফ ভার্ব করাই দেবো, তারপর পার্ট অফ স্পিচ আমরা কয়েকটা প্রশ্ন সলভ করাই দেবো আমাদের সাজেশন অনুযায়ী। ইনশাল্লাহ তোমরা ওখান থেকে জাস্ট বেসিক ধারণাটা নিয়ে তোমরা লিখে নিবা। তারপর আমরা কি করব, স্টাডি অফ ভার্ব, ডাব্লিউএইচ কোশ্চেন কিভাবে লিখতে হয়, এগুলো আমরা জাস্ট আজকে দেখাই দেবো, অ্যাডভার্ব এগুলো আমরা দেখাই দেবো, আর এর বেশি আমরা আর কিছু দেখাই দেবো, বুঝছো। আচ্ছা, তারপর সি পার্ট থেকে এখন তোমরা যদি রিপোর্ট, পোস্টার এগুলো লিখতে না পারো, আমরা শেষে দেখাই দেবো। তার আগে আমরা যেহেতু আজকের ক্লাসটা হচ্ছে বি পার্ট নিয়ে, গ্রামার পার্ট, তো আজকে তোমরা গ্রামার পার্টটা শেষ করাই ফেলো, তারপর পরবর্তীতে আমি দরকার হয় তোমাদের শেষ করাই দেবো। হ্যাঁ, আচ্ছা, তো অনেকেই যুক্ত হয়ে গেছে, আমরা শুরু করে দিচ্ছি। চেঞ্জিং সেন্টেন্স করান, হ্যাঁ, চেঞ্জিং সেন্টেন্স এখানে আমরা যেগুলো আছে সেগুলো আমরা করাই দেবো, সমস্যা নেই। আমরা কয়েকটা প্রশ্ন সলভ করাই দেবো, প্লাস কিছু তোমাদের যেটা দরকার হয় আর কি বেসিক, সেটা আমরা দিয়ে দেবো, সমস্যা নেই। আচ্ছা, তোমরা এখন ক্লাসটা করো ভাইয়া, আসেন তাহলে ক্লাসটা নিয়ে নেন।
চেঞ্জিং সেন্টেন্সের আমি হচ্ছে কি এখান থেকে বের করে দেবো কোন কোন বিষয়গুলো, মানে যেগুলো পড়াবো সেগুলো সাথে সাথে যদি আমি দূর থেকে দেখি তাহলে মানে কোন কোন বিষয়গুলো আপনি আমাকে দিয়েছেন ওগুলো ওই বিষয়গুলো হুম। কারণ ওটা আমার সাথে থাকলে সমস্যা হবে, আমি তো ফুল সিলেবাস জানি না, তো এই জন্য সমস্যা। আমি আপনি দেখবেন আমি এক এক করে ওগুলো সব কোশ্চেনগুলো আলোচনা পাশাপাশি রুলগুলো এগুলো হচ্ছে বিভিন্ন এগুলো রাখলাম ভার্ব ভয়েস এগুলো আদাব। আমরা প্রথমে শুরু করবো পার্টস অফ স্পিচ। তোমরা জানো যে পার্টস অফ স্পিচ হচ্ছে 8 প্রকার: নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, ইন্টারজেকশন, প্রিপজিশন, কনজাংশন। তো আমাদের মানে রুলের আমরা হচ্ছে নিয়মগুলো করবো সেন্টেন্স আকারে, পাশাপাশি রুলও আলোচনা করবো যেগুলো রিলেটেড আছে। এখানে আমাদের বলা হয়েছে যে পার্ট অফ স্পিচ আইডেন্টিফাই, মানে মূলত তোমাদের দেওয়া থাকবে যে হচ্ছে কোনটা কোন পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করতে হবে। আমি যদি বলি যে ইন্ডাস্ট্রি, তার হ্যাবিট, বিউটি, হ্যাপেন, এখান থেকে তোমরা সবাই বলতে পারবো যে আমি যেগুলো ওয়ার্ডগুলো লিখতেছি এগুলো কোনটা কোন পার্টস অফ স্পিচ, প্রত্যেকটায় কোন কোন পার্টস অফ স্পিচ আগে জানতে হবে। যে নাম্বার 1 ইন্ডাস্ট্রি। ইন্ডাস্ট্রি মানে কি? ইন্ডাস্ট্রি মানে এখানে তোমরা বলতে পারো যে ইন্ডাস্ট্রি মানে মূলত মৌখিক অর্থে যে কি যে শিল্প প্রতিষ্ঠান এরকম মানে দাঁড়াচ্ছে ইন্ডাস্ট্রি। কিন্তু ইন্ডাস্ট্রি মানে এখানে তোমার হচ্ছে যে ইন্ডাস্ট্রি মানে এখানে তোমার যে কি অধ্যাবসায় এরকম বলতে পারো, অধ্যাবসায়। তাহলে অধ্যাবসায় জিনিসটা কি? যে অধ্যাবসায় এটা হচ্ছে নর্মালি আমি বলতে পারি এটাকে নাউন। অধ্যাবসায় যে কোনো কিছুর নামকেই বলা হয় নাউন, কোনো কিছুর নামকেই নাউন। যে অধ্যাবসায়, যে কঠোর অধ্যাবসায়ের মাধ্যমে আমরা কি আমাদের ভাগ্যের চাকা পরিবর্তন করতে পারি। তাহলে অধ্যাবসায় জায়গাটা এটা তোমার হচ্ছে নাউন। আর হেবিট, হেবিটটা যদি বলি, হেবিট শব্দের অর্থ কিন্তু অভ্যাস। যে হেবিট অভ্যাস, তাহলে এটা হচ্ছে ভার্ব। ভার্ব কাকে বলে? যে ওয়ার্ডটারও কোনো কিছু খাওয়া, চলা, বলা, করা বোঝায় তাকে ভার্ব বলে। হেবিট শব্দের অর্থ হচ্ছে অভ্যাস। আর বিউটি, বিউটিটা বলতে পারি আমরা এটা হচ্ছে আমাদের হচ্ছে নাউন। বিউটিটা কেমন? সুন্দর। বিউটি শব্দের অর্থ হচ্ছে কি? সুন্দর। সুন্দর শব্দটা হচ্ছে একটা কি নাউন শব্দ, সুন্দর। এর যদি আমরা হচ্ছে কি ভার্ব করি, বিউটিটার ভার্ব হবে বিউটিফাই। আমি যদি এটা থেকে ভার্ব কনভার্ট করি তাহলে বিউটিফাই। যদি অ্যাডজেক্টিভ এটাকে অ্যাডজেক্টিভে নিয়ে যাই তাহলে হবে বিউটিফুল। যদি অ্যাডভার্বে নিয়ে যাই বিউটিফুলি হয়ে যাবে। এই হ্যাপেন, হ্যাপেন শব্দের অর্থ হচ্ছে ঘটা। হ্যাপেন, হ্যাপেনটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে ভার্ব। হ্যাপেনটা ভার্ব। আর আগস্ট, আগস্টে কি না মাসের নাম। মূলত হচ্ছে কি যে কোনো কিছুর নামকে হয় কি নাউন বলে, যে কোনো কিছুর নামকে নাউন বলে। তাহলে হচ্ছে কি এটা মাসের নাম। ডেফিনেটলি দিস ইজ
দিস কল্ড নাউন। তো বোঝা গেছে পার্টস অফ স্পিচ। এখান থেকে আমি যেগুলো বললাম যে কোনটা কোন পার্টস অফ স্পিচ, মূলত তোমাদের ওয়ার্ডটা থাকবে, কিছু ওয়ার্ডগুলো আইডেন্টিফাই করতে হবে যে কোনটা কোন পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ 8 প্রকার। নাম্বার 1, এটাকে জানতে হবে ভালো করে, তারপরে কিন্তু এগুলো আমরা আইডেন্টিফাই করলাম। আমরা বললাম, আমি যে তোমাকে বলি যে এটি অ্যান্ড কি, অ্যান্ড কনজাংশন, এটা হচ্ছে কি কনজাংশন। এর কাজ হচ্ছে কি দুটা সেন্টেন্সকে যোগ করে। কনজাংশনের কাজ দুটা সেন্টেন্সকে যোগ করে। এই যে এখানে আমাদের আন্ডারলাইন দেওয়া আছে, এটা এটা আর এটা, যে বলা থাকবে যে এই আন্ডারলাইন ওয়ার্ডগুলো কোন কোন পার্টস অফ স্পিচ। এই আন্ডারলাইন ওয়ার্ডগুলো কোন কোন পার্টস অফ স্পিচ আমাদেরকে এটা খুঁজে বের করতে হবে যে এটা কোন পার্টস অফ স্পিচ। মূলত এটা আইডেন্টিফাই করতে গেলে আমাদের আগে সেন্টেন্স প্যাটার্নটা জানতে হবে। সেন্টেন্স প্যাটার্ন, যে সেন্টেন্সের মূলত কি, প্রথমে সাবজেক্ট বসে, আমরা জানি, সবাই জানি যে প্রথমে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এটা সবাই জানি, ছোটো থেকে বলছি যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তাহলে এটা সাবজেক্ট, এখন তো সবাই বলতে পারছে এটা তো অবজেক্ট, ডেফিনেটলি, হ্যাঁ, ইয়েস দিস ইজ সরি দিস ইজ ভার্ব। এটা হচ্ছে ভার্ব, সাবজেক্টের পরে ভার্ব বসে। এখন কথা হচ্ছে যে আমরা মানে সাবজেক্ট, এটা সাবজেক্ট বললাম, এটা কি ভার্ব বললাম, তাহলে এটা কি আমাদের প্রশ্ন হচ্ছে এটা কি এবং এটা কি প্রশ্ন। সাবজেক্ট ভার্ব বললাম, আমরা জানি যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তাহলে এটা কি, এটাকে এখানে দেখো এটা সেম, দেখতে সেম, তাহলে কি এটাও কি ভার্ব? নো, এটা ভার্ব না। এটা তোমাদের হচ্ছে এখানে, এটাকে বলা যেতে পারে নাউন। এখন কি জন্য নাউন? এটা যে একই ওয়ার্ড, এটা আবার নাউন কেন? এটা নাউন হচ্ছে এই জন্য হচ্ছে, নর্মালি হচ্ছে আর্টিকেলের পরে নাউন বসে, আর্টিকেলের পরে নাউন বসে। আবার এই জিনিসটা হচ্ছে এই জায়গায় আছে, তাহলে এখানে কি হলো, এটা হচ্ছে তো নর্মালি বলা যেতে পারে এটা যে অ্যাডজেক্টিভ। যে অ্যাডজেক্টিভ কেন এটা, এটা আবার অ্যাডজেক্টিভ কেন? এখানেও তো এটা আর্টিকেল, এ এন দিকে আর্টিকেল বলে, তাহলে এও আর্টিকেল বিও আর্টিকেল, তাহলে এটাও তো এদিকে একটা নাউন হতে পারে। এটা আবার এদিকে অ্যাডজেক্টিভ কেন? এটা অ্যাডজেক্টিভ এজন্য যে পাশাপাশি যখন দুটা নাউন বসে, আমি যদি বলি দেখি বুক একটা নাউন, এখন যদি বলি যে এখানে বাংলা বুক, বাংলা বুক, তাহলে কি এই যে একটা নাউন, এই একটা নাউন, তাহলে এটাকে আমরা হচ্ছে এই ক্ষেত্রে অ্যাডজেক্টিভ হিসেবে কাউন্ট করব। এটাকে অ্যাডজেক্টিভ হিসেবে কাউন্ট করব। গ্রামারের ভাষায় এটাকে বলে কম্পাউন্ড নাউন। কম্পাউন্ড নাউন, এরকম দুইটা পাশাপাশি নাউন যদি একসাথে থাকবে, তাহলে প্রথম নাউনটাকে আপনার হচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবে কাউন্ট করা হবে। তাহলে এটা হচ্ছে মিলটা নাউন, তাহলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ এই ক্ষেত্রে। বোঝা গেছে? বোঝা গেছে? আবার যদি বলি, আমি একটু বাইরে গেলাম, এই যে যখন যে টপিকটা পড়াবেন উপরে একটু টপিকটা লিখে দিন, এটা রাখবেন। এই যে এখানে আন্ডারলাইন ওয়ার্ডগুলো কি কি, আমাদের এখানে আন্ডারলাইন ওয়ার্ডগুলো কি কি এটাকে জানতে হবে। আন্ডারলাইন ওয়ার্ড নর্মালি হচ্ছে কি, যে দি রাইটার, আমরা জানি যে কি, যে ভার্বের সাথে ইয়ার লাগাই দিলে, আমি যদি বলি যে কি প্লে, প্লে মানে কি খেলা করা, তাহলে প্লের সাথে ইয়ার প্লেয়ার, একটু সেম ভাবে কি রিড, রিড মানে কি পড়া, তাহলে রিডার, পড়ার কাছে যে করে কে করে, পাঠক, প্লের কাছে কি করে
আমি যদি বলি যে ইট, ইট মানে কি খাওয়া, তাহলে ইয়ার লাগিয়ে দিলে কি ইটার, কি খায়, খাদক। বোঝা গেছে? তাহলে কি এখন কথা হচ্ছে যে এখানে দেখো, এখানে যে কি রাইট মানে লেখা, রাইটের সাথে ইয়ার, এটা এই জায়গায় নাউনের কাজ করেছে, যে নাউনের কাজ করেছে এই জায়গায়, এটা নাউন, যে আর্টিকেল সবসময় নাউনের সাথেই কিন্তু বসে, আর্টিকেল সবসময় নাউনের সাথে বসে, এটা আর্টিকেল অ্যাডজেক্টিভের সামনে বসবে না, কখনোই অ্যাডজেক্টিভের সামনে বসবে না, আর্টিকেল সবসময় নাউনের সাথে বসে। আর এই জায়গায় এটা কি লিভিং, এটা কি, এটা হচ্ছে কি ভার্ব বলা যেতে, ভার্ব এটা, কারণ এটা হচ্ছে কি বি ভার্ব, কার্যকারী ভার্ব, আর এটা হচ্ছে কি মেইন ভার্ব, এটা হচ্ছে কি কোন টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। বোঝা গেছে? এটা সমস্যা আছে এখানে? আশা করি সমস্যা থাকার কথা না। আমি যদি বলি যে ফুড ভেরি টাইমলি, যে এগুলো কোন কোন পার্টস অফ স্পিচ, সরি এটা পার্টস অফ স্পিচ না। তারপর হ্যাঁ, যদি বলা যায় যে গুড মেরিট টাইম কোন কোন পার্টস অফ স্পিচ, হ্যাঁ এটাও হতে পারে। তাহলে এটা কোন কোন পার্টস অফ স্পিচ, এটা বলো তো সবাই, কমেন্ট করে জানাও তো কোন কোন পার্টস অফ স্পিচ, গুড কোন পার্টস অফ স্পিচ, মেরিট কোন পার্টস অফ স্পিচ, এবং টাইমলি কোন পার্টস অফ স্পিচ। গুডটা নর্মালি হ্যাঁ বলতে পারবে সবাই যে গুড কি কোনো কিছু অবস্থান বোঝাচ্ছে, তাহলে না, তাই না, যে দোষ গুণ বোঝাচ্ছে, দোষ গুণ অবস্থা বোঝাচ্ছে, তাই না, তাহলে দোষ গুণ অবস্থা কে দ্বারা বোঝায়, অ্যাডজেক্টিভ দ্বারা বোঝায়, তাহলে এটা অ্যাডজেক্টিভ। মেরিটতে কি মেধা, মেধাতে কি এটা হচ্ছে নাউন, এর অ্যাডজেক্টিভ হবে মেরিটোরিয়াস। আর এই যে টাইমলি এই জিনিসটা কি টাইমলি, নর্মালি আমরা বলতে পারি যে তোমরা সবাই জানো যে অ্যাডভার্বের সাথে এলওয়াই যোগ, সরি অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যোগ করা থাক, অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যোগ করা থাকলে সেটা হচ্ছে কি অ্যাডভার্ব হয়। কিন্তু কিন্তু নাউন নাউন প্লাস এলওয়াই সমান সমান অ্যাডজেক্টিভ, নাউন প্লাস এলওয়াই সমান সমান অ্যাডজেক্টিভ। মূলত ওয়ার্ডটা হচ্ছে টাইম, টাইমের সাথে এলওয়াই, টাইমটা কি নাউন, নাউনের সাথে এলওয়াই যোগ করে কি হয়েছে এটা অ্যাডজেক্টিভ। কিন্তু আমি যদি বলি যে কি বিউটিফুল এটা একটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ না, এর সাথে যদি আমি একটা এলওয়াই যোগ করি তাহলে বিউটিফুলি, দিস ইজ কল্ড অ্যাডভার্ব। তাহলে একই জিনিস যে এলওয়াই যুক্ত থাকলেই যে অ্যাডভার্ব, এটা কখনোই ভাবা যাবে না। তোমাকে ভাবতে হবে যে মূল ওয়ার্ডটা কি, যদি নাউনের সাথে এলওয়াই যোগ করা থাকে নাউন, সেটা হবে তোমার অ্যাডজেক্টিভ। আমি বলি ফ্রেন্ডটা কি নাউন, কিন্তু যদি বলি ফ্রেন্ডলি তাহলে নাউনের সাথে এলওয়াই, তাহলে কি হলো এটা অ্যাডজেক্টিভ। কিন্তু যদি বলি যে কি ইউজুয়ালি, বিউটিফুলি, মূল শব্দটা হচ্ছে বিউটিফুল অ্যাডজেক্টিভ সাথে এলওয়াই, তাহলে সেটা কি অ্যাডভার্ব হয়েছে। বোঝা গেছে? তাহলে এলওয়াই যুক্ত থাকলেই যে অ্যাডভার্ব, এটা কখনোই ভাবা যাবে না। আবার অনেক ওয়ার্ড আছে যে এলওয়াই ছাড়াও অ্যাডভার্ব। আমি যদি বলি যে কি ফাস্ট, এটা হচ্ছে অ্যাডভার্ব একটা। যদি বলি যে কি যে হার্ড, এটা একটা অ্যাডভার্ব। বোঝা গেছে? আশা করি সবাই বুঝতে পারছো। তো আমরা পার্টস অফ স্পিচটা মূলত কভার করলাম। আমি যদি বলি এটা কোন কোন পার্টস অফ স্পিচ বলতে হবে, যে দি আর্থ, এটা কোন পার্টস অফ স্পিচ বলো তো সবাই, দি আর্থ কোন পার্টস অফ স্পিচ এটা, আর এখানে রাউন্ড কোন পার্টস অফ স্পিচ, রাউন্ড কোন পার্টস অফ স্পিচ, এটা জানতে হবে যে দি আর্থ কোন পার্টস অফ স্পিচ আর কোন পার্টস অফ স্পিচ। বলো তো সবাই। এটা হচ্ছে সাবজেক্ট হিসেবে বসার কি ক্ষমতা রাখে, এই সেন্টেন্সের সাবজেক্ট। এটা মনে রাখবে যে সবসময় যে কোনো বাক্যের সাবজেক্ট হিসেবে বসার ক্ষমতা রাখে নাউন বা প্রোনাউন, আদার কোনো পার্টস অফ সাবজেক্ট হিসেবে বসার ক্ষমতা নাই। তাহলে ডেফিনেটলি এটা তো হচ্ছে কি কি দেখো, যেটা সাবজেক্ট তাহলে হচ্ছে কি এটা নাউন, কিন্তু এই জায়গায় এটা আছে কনফিউশন, এটা কি হতে পারে, এটা এই জায়গায় প্রিপোজিশন। কেন প্রিপোজিশন, এটা
দেখতে হবে যে প্রিপজিশন কেন এটা। প্রিপজিশন এটা এই জন্যই যে সেন্টেন্সের স্ট্রাকচার, আমরা প্রিপজিশনের কাজ কি, প্রিপজিশন নাউন প্রোনাউনের সাথে কি সম্পর্ক স্থাপন করে, সম্পর্ক স্থাপন করে। আমি যদি বলি আমি ঢাকা বাস কর, এই বাক্যটা কি হলো আমি ঢাকা বাস কর? হয়নি, বাক্যটা শুদ্ধ হয়নি, হয়েছে আমি ঢাকা বাস করি যদি বলি হয়নি। আমি যখন যদি বলি আমি ঢাকায় বাস করি, এই যে এখানে অন্ত্যেষ্টিয় যে অ্যাড করেছি আর এখানে যে ই অ্যাড করেছি, এটা হচ্ছে প্রিপজিশনের কাজ, প্রিপজিশনের কাজ। তা নর্মালি এখানে যে দি আর্থ মুভস রাউন্ড দ্য সান, এই কি রাতের সাথে সানের সম্পর্কটা তোমার কি, পৃথিবী সূর্যের সূর্যের পৃথিবী সূর্যের সূর্যের আমরা কি বলি সূর্যের মূল ওয়ার্ড নাম কিন্তু সূর্য, কিন্তু বলছি এখানে কি সূর্যের, তাহলে র উচ্চারণ হচ্ছে। এই র এর কাজটা এখানে কি রাউন্ড প্রিপজিশনের জন্য। এখানে প্রিপজিশন নর্মালি বিভক্তির কাজ করে, বাংলা ব্যাকরণে বিভক্তির কাজ করে হচ্ছে প্রিপজিশন। বোঝা গেছে? আমি যদি বলি একটা দিই, এই জায়গায় আন্ডারলাইন দুইটা জিনিস কোন কোন পার্টস অফ স্পিচ, এই যে ইরিস আর এখানে ইয়েস্টারডে, এটা তো সবাই বলতে পারার কথা না। রিস মানে কি, রিস মানে কি পড়ছিলাম তো, যে পৌঁছানো, তাহলে কি পৌঁছানো মানে কি কোনো কিছু কাজ করা বোঝাচ্ছে, তাহলে ডেফিনেটলি এটা কি ভার। আবার এভাবে বলতে পারি যে সাবজেক্টের পরে বসে ভার, কারণ আমরা কি ইংলিশে জানি না সাবজেক্ট ভার প্লাস অবজেক্ট, এইরকম প্যাটার্নটা নর্মালি হয় সেন্টেন্স প্যাটার্নটা, তাই না? তাহলে সাবজেক্টের পরে ভার এটা হয়েছে, বোঝা গেছে? কিন্তু এখান থেকে এটা কি বলতে পারি, ইয়েস্টারডে, ইয়েস্টারডেটা কি হতে পারে বলো সবাই, ইয়েস্টারডেতে কি হতে পারে বলো? ইয়েস্টারডেতে কি হতে পারে বলো? এখানে ইয়েস্টারডে আমি হচ্ছে কি, ইয়েস্টারডে মানে আমি পৌঁছেছিলাম কি, দেখো এটাকে কিন্তু রিস ওয়ার্ডটাকে ইয়েস্টারডে কিন্তু মডিফাই বিষয়িত করতে, আমি পৌঁছেছিলাম কি, বাড়ি পৌঁছেছিলাম কখন, গতকাল, গতকাল। এটাকে গ্রামারের ভাষায় নর্মালি অ্যাডভার্ব বলা যেতে পারে। অ্যাডভার্ব, অ্যাডভার্ব কি, যে তোমার যে কখন কোথায় কিভাবে, ভার্বকে যদি আমি প্রশ্ন করি যে কখন কোথায় কিভাবে, অ্যাডভার্ব উত্তর দেয় কি যে ভার্বকে কখন কোথায় কিভাবে দেয়, যে প্রশ্ন করা হয় তাহলে সেটা কি অ্যাডভার্ব আসবে। আমি যদি বলি যে আমি বাড়ি পৌঁছেছিলাম গতকাল, তাহলে আমরা কখন বাড়ি পৌঁছেছিলাম, গতকাল, তাহলে এটা অ্যাডভার্ব না? বোঝা গেছে না যায়নি? এটা অ্যাডভার্ব, কি অ্যাডভার্ব অফ টাইম যদি গ্রামারের ভাষায় বলা যেতে পারে একে। বোঝা গেছে তো আমার কথাগুলো? না বোঝা গেলে বলিও আবার। যাই হোক, পার্টস অফ স্পিচের সমস্যা থাকার কথা, সমস্যা থাকার কথা না, মানে আমরা এখন সিনোনিম অ্যান্টোনিমে চলে যাই। সিনোনিম অ্যান্টোনিমটা মূলত হচ্ছে কি, এটা মুখস্থের বিষয়, এটা হচ্ছে মুখস্থের বিষয়, কেউ কখনো কোনো টিচার এটা করে দিতে পারবে না, এটা নিজের উপরেই দিবেন। তারপর আমি দুই একটা ওয়ার্ড দিচ্ছি সিনোনিম অ্যান্টোনিমের। আচ্ছা, আমি যদি এর গুডের সিনোনিম বা সিনোনিম বলি তাহলে কি হবে, গুডের সিনোনিম বলতে কি হবে তাহলে, গুড শব্দের অর্থ কি, ভালো, তাই না? তাহলে ভালো, ওয়েল মানেও ভালো। এখন এটা বিষয়ে লক্ষ্য রাখতে হবে, সিনোনিম অ্যান্টোনিম কিন্তু ধরো যে কি, আমি যদি মানে যেই পার্টস অফ স্পিচ ওর সিনোনিম বা অ্যান্টোনিমটা কিন্তু সেম সেই পার্টস অফ স্পিচে হবে। আমি যদি বলি যে কি ম্যান মানে মানুষ, আর এটা হচ্ছে এর অ্যান্টোনিম হচ্ছে কি ইট, ইট হবে, হবে না? ম্যানটা হচ্ছে নাউন আর ইটটা মানে ভার্ব, তাহলে এইগুলা সিনোনিম অ্যান্টোনিম কখনোই হতে পারে না। তাহলে সিনোনিম অ্যান্টোনিম হতে গেলে কি সেম সেম পার্টস অফ স্পিচ হতে হবে। এটা হচ্ছে কি
কি, এটা কি অ্যাডজেক্টিভ না, এজন্য এটাও অ্যাডজেক্টিভ। আমি যদি সিনোনিম বলি, অ্যান্টোনিম যদি বলি, আমি যদি গুডের অ্যান্টোনিম বলি তাহলে কি হতে পারে? ব্যাড, কারণ এটাও অ্যাডজেক্টিভ, এটাও অ্যাডজেক্টিভ। আদার্স পার্সোনাল অর কোথায় নেই, সেম সেম পার্সোনাল থাকতে হবে, মাস্ট বি, যে কখনো ক্রস করা যাবে না। আমি যদি অ্যাবেল, অ্যাবেল শব্দের অর্থ কি আগে জানতে হবে। অ্যাবেল শব্দের অর্থ কি? সক্ষম, তাহলে কি আমার কি ইনাবেল, এটা হচ্ছে সক্ষম করা। ফরগেট, আচ্ছা ফরগেট মানে কি এটা জানতে হবে। ফরগেট মানে কি বলো দেখি? ফরগেট মানে ভুলে যাওয়া। তাহলে ভুলে যাওয়াটা কি? আমি যদি এখানে ফরগেটের হচ্ছে সিনোনিম বলে দিই, বা ফরগেটের যদি অ্যান্টোনিম বলি, ফরগেটের অ্যান্টোনিম কি হতে পারে বলো দেখি? আচ্ছা সরি, আগে সিনোনিমগুলো আলোচনা করি। তাহলে ফরগেটের সিনোনিম কি হতে পারে? ভুলে যাওয়ার সিনোনিম কি হতে পারে? আমি মিসও বলতে পারি, মিস মানে ভুলে যাওয়া কিন্তু। তাহলে ফরগেটটা কিন্তু ভার্ব, মিসটাও কিন্তু ভার্ব, অর্থাৎ সেম সেম জিনিস হচ্ছে, তাই না? তাহলে আমরা কিন্তু সিনোনিম এগুলো বললাম। আমি যদি বলি কি, ন্যাচারাল, এর যদি অ্যান্টোনিম করতে বলি, রংটা কি? রং মানে ভুল, তাই না? রং মানে ভুল, তাহলে রং এর কি মানে এটা কি রং? ভুল, রঙের কি হতে পারে, অ্যান্টোনিম কি হতে পারে বলো দেখি? রং মানে ভুল, তাহলে রং কি? অনেক অ্যান্টোনিম হতে পারে এখানে, সরি, অনেক হতে পারে। এটা হতে পারে 1 নম্বর, রাইট, কারেক্ট, যে কোনো একটা দিলে হয়ে যাবে কিন্তু, রাইট অথবা কারেক্ট যে কোনো একটা। আমি যদি বলি কি, এটা কি ন্যাচারাল, ন্যাচারাল মানে কি? ন্যাচারাল শব্দের অর্থ কি? প্রকৃতি না প্রাকৃতিক, কোনটা হয় বলো? প্রাকৃতিক, ন্যাচারাল শব্দের অর্থ কোনটা? অবশ্যই এটা হচ্ছে প্রাকৃতিক। ন্যাচারালটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ন্যাচারালটা অ্যাডজেক্টিভ, নেচার হলে প্রকৃতি হতো, তো ন্যাচারাল এর অ্যান্টোনি হবে আর্টিফিশিয়াল, প্রাকৃতিক, কৃত্রিম। প্রাকৃতিক, কৃত্রিম, কৃত্রিম কি? যেটা হচ্ছে মানে মানুষ তৈরি করে, যে যেটা সৃষ্টিকর্তা প্রদত্ত না, সেটা হচ্ছে কৃত্রিম। আর যেটা সৃষ্টিকর্তা প্রদত্ত সেটাকে ন্যাচারাল বলে। যেমন পাহাড় পর্বত নদ নদী, এগুলো হচ্ছে ন্যাচারাল, তাই না? বোঝা গেছে আমার কথা? আবার আমি যদি বলি এখানে কারেক্ট, ইম্পোর্ট, তাহলে এটা যদি অ্যান্টোনিম করতে বলি কারেক্ট, ওই একই মতো প্রথমেই তো আমরা বললাম কারেক্ট কি রং হতে পারে, রং। রোড মানে কি? এটা মানে কি? মানে তো জানতে হবে কি? চওড়া, চওড়ার কি বিপরীত শব্দ কি? সংকীর্ণ, ন্যারো। আর ইম্পোর্ট মানে কি? ইম্পোর্ট মানে কি জানতে হবে। ইম্পোর্ট মানে হচ্ছে কি? আমদানি করা। আমদানি রপ্তানি বলতে কি এটা বুঝো? আমদানি মানে কি? যে আমরা যে যে জিনিসটা বাইরে থেকে নিয়ে আসি সেটাকে বলে আমদানি, আর আমরা যে জিনিসটা বিদেশে পাঠাবো সেটাকে বলে রপ্তানি। আমরা কি পোশাক রপ্তানি করি, পোশাক রপ্তানি করি, তাই না? তাহলে এটা কিন্তু খুবই কনফিউজ, এবং আমার নিজেরও কনফিউজ হয় মাঝে মাঝে, যে ইম্পোর্ট এক্সপোর্ট মানে কি জানি, আমদানি রপ্তানি, কিন্তু আমদানি কি রপ্তানি কি মাঝে মাঝে আমি নিজে ভুলে যাই, কিন্তু ভুলে যাওয়া যাবে না। বোঝা গেছে?
যাই হোক, আমরা এখন স্টাডি অফ ভার্বে চলে যাবো। স্টাডি অফ ভার্ব, স্টাডি অফ ভার্ব। ভার্ব, স্টাডি অফ ভার্ব মূলত হচ্ছে কি ভার্ব সম্পর্কে স্টাডি। আচ্ছা, তার আগে জানতে হবে ভার্ব জিনিসটা কি। ভার্ব জিনিসটা হচ্ছে কি, আমি প্রথমেই বলছি যে ওয়ার্ডটা মূলত খাওয়া, চলা, মানে করা বোঝায়, তাকে ভার্ব বলে। ভার্ব, ভার্ব এখন আমরা এখানে ভার্ব, আমরা হচ্ছে ভার্বটা মূলত হচ্ছে কি সেন্টেন্স সাজে এবং পাশাপাশি রুলও আলোচনা করব। এখন এখানে দেখতে হবে যে কি, এই যে আন্ডারলাইন এই জায়গায় দিচ্ছে যে এটা হচ্ছে কি, এটা কোন ভার্ব। তার আগে আমরা জানতে হবে যে ভার্ব হচ্ছে কত প্রকার। ভার্ব মূলত হচ্ছে কি যে দুই প্রকার। নাম্বার ওয়ান হচ্ছে কি ফাইনাইট ভার্ব, নাম্বার টু হচ্ছে কি নন ফাইনাইট ভার্ব। তাহলে ফাইনাইট ভার্ব থেকে প্রথমে বললাম ভার্ব দুই প্রকার, একটা হচ্ছে ফাইনাইট আর দ্বিতীয়টা হচ্ছে নন ফাইনাইট। তাহলে ফাইনাইট ভার্বের ভিতরে হচ্ছে কি একটা হচ্ছে, আবার ফাইনাইট ভার্ব কাকে বলে, যে ভার্ব দ্বারা, যে ভার্ব সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুযায়ী বসে তাকে ফাইনাইট ভার্ব বলে। ফাইনাইট ভার্ব বলে, যে ভার্ব সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুযায়ী বসে তাকে ফাইনাইট ভার্ব বলে। এই ফাইনাইট ভার্ব আবার দুই প্রকার, একটা হচ্ছে ট্রানজিটিভ আর একটা হচ্ছে ইন্ট্রানজিটিভ। আর ট্রানজিটিভ ভার্ব কাকে বলে, যে ভার্বের অবজেক্ট থাকে তাকে ট্রানজিটিভ বলে, যে ভার্বের অবজেক্ট থাকে না তাকে ইন্ট্রানজিটিভ বলে। তাহলে এটা মূলত হচ্ছে কি ফাইনাইট ভার্ব, এটা মূলত ফাইনাইট ভার্ব। আমি যদি এভাবে বলি যে কি হি গোস টু স্কুল টু মিট কি রাকিব। এই যে দেখো এইখানে গোসটা কিন্তু ফাইনাইট ভার্ব, কারণ কি হি এর কারণে কিন্তু গোয়ের সাথে ইয়ে যুক্ত হয়েছে। তাহলে এই হিটা কিন্তু কন্ট্রোল করেছে, অর্থাৎ নিয়ন্ত্রণ করেছে, যে সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুযায়ী কিন্তু এটা বসছে। কিন্তু এই জায়গায় দেখো এই যে মিটটা, এটা কিন্তু বসেনি, এটা কিন্তু বসেনি, অর্থাৎ এর সাথেও কিন্তু এর সাথে ইয়ে যুক্ত হয়েছে, মানে কি এর সাথে ইয়ে যুক্ত হওয়ার কথা, কিন্তু এখানে হয়নি। তাহলে এটাকে গ্রামারের ভাষায় বলে এটাকে নন ফাইনাইট ভার্ব, এটাকে নন ফাইনাইট ভার্ব বলে। নন ফাইনাইট ভার্ব হচ্ছে তিন প্রকার, একটা হচ্ছে জিরান্ড, পার্টিসিপল, ইনফিনিটিভ। এটা হচ্ছে ইনফিনিটিভ কিন্তু। তাহলে এখানে যে গোসটা আমরা জানলাম এটা হচ্ছে না, প্রথমত বলতে পারি এটা হচ্ছে কি ফাইনাইট ভার্ব। এখন ফাইনাইট ভার্ব আবার দুই প্রকার, একটা হচ্ছে ট্রানজিটিভ আর একটা হচ্ছে ইনট্রানজিটিভ। তাহলে এটা হচ্ছে ট্রানজিটিভ কি, যে ভার্বের হচ্ছে কি অবজেক্ট আছে তাকে ট্রানজিটিভ, আর যে ভার্বের অবজেক্ট নাই তাকে ইনট্রানজিটিভ। আমি মনে রাখার জন্য বলি যে কি, যে যে পুরুষ লোকের বিয়ে হয়েছে তাকে কি বউ থাকে, তাহলে ট্রানজিটিভ ভার্বের বউ আছে, এই অবজেক্ট এটা। আর ইন্ট্রানজিটিভ ভার্বে কি অবিবাহিত, বউ নেই, মানে অবজেক্ট নেই, তাহলে এটা ইন্ট্রানজিটিভ ভার্ব। এভাবে কিন্তু মনে রাখা যেতে পারে। বোঝা গেছে? আশা করি সবাই বুঝছো এটা। আমি যদি এটা একটা সেন্টেন্স তুলে দিচ্ছি, আমি সাউন্ড বয় ক্যাম টু মি। আচ্ছা, এই বাক্যে সাবজেক্ট কোনটা, এই বাক্যে সাবজেক্ট কোনটা আগে আইডেন্টিফাই করতে হবে। সাবজেক্ট কোনটা, সাবজেক্ট মূলত এই সম্পূর্ণটাই, এটা সম্পূর্ণটাই একটা সাবজেক্ট হিসেবে কাজ করছে। কিন্তু এটা সাবজেক্ট কি, সাবজেক্ট তো সিঙ্গুলার ওয়ার্ড হয়, আমরা জানি কি সাবজেক্ট কি, যে আই, প্রোনাউন হলে আই, নাউন হলে কি রহিম, করিম, যে কোনো। কিন্তু এটা সাবজেক্ট, এটাকে যদি আমি মানে আরো বিশেষভাবে বলি, ভিতরের দিক দিয়ে বলি, এটাকে তোমার বলা যেতে পারে কি একটা, এটা একটা হচ্ছে ফ্রেজ। ফ্রেজ কি, ফ্রেজ, ফ্রেজের আবার প্রকার আছে, এটা আছে নাউন ফ্রেজ। গ্রামারের ভাষা যদি বলা হবে নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ কি করে, নাউনের কাজ করে, কারণ এটাকে তো আমি সাবজেক্ট বলতে পারি না। অনেকগুলো ওয়ার্ড মিলে একটা কি একটা যে কোনো একটা পার্টসিপিসিস হবে। পার্টসিপিসিস মানে সিঙ্গেল ওয়ার্ড, প্রতিটা পার্টসিপিসিসে সিঙ্গেল ওয়ার্ড। তাহলে এগুলো তো দেখো একটা, দুইটা, তিনটা, চারটা ওয়ার্ড আছে, তাহলে এটা কি কোন পার্টসিপিসিসে ফেলবো, এটা কোনো পার্টসিপিসিসে না, এটা হচ্ছে ফ্রেজ।
কি ফ্রেজ, নাউন ফ্রেজ। তাহলে এই নাউন ফ্রেজ কি সাবজেক্ট হিসেবে কাজ করে, তাই মূলত এটা একটা সাবজেক্ট। তাই এই সাবজেক্টের মেইন কি, হেডওয়ার্ড কি, মানে কাকে বোঝাচ্ছে সাবজেক্টটা, মেইন হেডওয়ার্ড হচ্ছে বয়। কিন্তু এ কি, এ কি, এ ইয়ং সাউথ বয়, এটা মেইন হচ্ছে কি হেডওয়ার্ড, এটা হচ্ছে মেইন হেডওয়ার্ড। আমি এটা এভাবে বলতে পারি, কি বলতে পারি, যে বিউটিফুল গার্ল ক্যাম টু মাই স্কুল। তাহলে এই বাক্যে কি, এটা সম্পূর্ণটা একটা কি সাবজেক্ট হিসেবে কাজ করছে, সাবজেক্ট। কিন্তু এটা সাবজেক্ট কি কোনো পার্টিসিপেন্স বলা যেতে পারে, এটা কোনো পার্টিসিপেন্স না, এটা হচ্ছে কি নাউন ফ্রেজ, এটা সাবজেক্টের হিসেবে কাজ করেছে। এই সাবজেক্টের হেডও কি, হেডওয়ার্ড হচ্ছে গার্ল, কারণ গার্লটাকে বোঝাচ্ছে এখানে, আর এখানে হচ্ছে কি গার্লটাকে বোঝাচ্ছে। তাহলে এখানে আমরা বুঝতে পারলাম এটা হচ্ছে সাবজেক্ট। আর এই সাবজেক্টের মেইন হেডওয়ার্ড হচ্ছে কি বয়, কারণ এখানে বয়কে বিশেষভাবে বোঝাচ্ছে, এজন্য এটাকে হেডওয়ার্ড বলা যেতে পারে। এখন আর এই যে উইথ হিজ ফাদার ক্যাম টু মি, উইথ হিজ ফাদার ক্যাম টু মি, এটা হচ্ছে কি উইথ হিজ ফাদার ক্যাম টু মি, এই বাকিটা কি উইথ হিজ ফাদার ক্যাম টু মি, এটা কি আমরা প্রথমে বলতে পারি জানি যে একটা সেন্টেন্সের দুটো অংশ থেকে, একটা সাবজেক্ট আর একটা হচ্ছে প্রেডিকেট। প্রেডিকেট কি, যে সাবজেক্ট বিষয়ে যেটা তথ্য দেয় সেটাই হচ্ছে প্রেডিকেট, সাবজেক্ট বিষয়ে যে তথ্য দেয় সেটা হচ্ছে প্রেডিকেট। তাহলে এই যে এই বয় বিষয়ে তথ্য দিচ্ছে কি, যে তার বাবার সাথে আমার কাছে আসছিল, তাহলে এইটুকু হচ্ছে কি বালকটা বিষয়ে তথ্য দিচ্ছে, তাহলে এটা হচ্ছে প্রেডিকেট। বোঝা গেছে যে প্রতিটা সেন্টেন্সের দুইটা অংশ থেকে, একটা হচ্ছে সাবজেক্ট আর একটা হচ্ছে প্রেডিকেট। সাবজেক্ট কি, যার সম্বন্ধে কোনো কিছু বলা হয় সেই সাবজেক্ট, তাহলে এখানে সাবজেক্ট বয়, বালক সম্পর্কে বলা হচ্ছে, তাই না, আর বালক সম্পর্কে কি বলা হচ্ছে, এটা এইগুলো বলা হচ্ছে, তাহলে এটা হচ্ছে প্রেডিকেট। বোঝা গেছে, আশা করি সবাই বুঝতে পারছো। আমরা এখন সেন্টেন্সে চলে যাব, সেন্টেন্স চেঞ্জিং এ চলে যাব। সেন্টেন্স সেন্টেন্সে চলে যাব। সেন্টেন্স কত প্রকার আগে জানতে হবে। সেন্টেন্স কত প্রকার, সেন্টেন্স হচ্ছে 5 প্রকার। কি 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 5 প্রকার বলো দেখি। অ্যাসার্টিভ, ইন্টারগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি। আবার অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে 2 প্রকার। যে সেন্টেন্স 5 প্রকার কি কি, অ্যাসার্টিভ সেন্টেন্স 2 প্রকার, একটা হচ্ছে কি অ্যাফার্মেটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। অ্যাফার্মেটিভ কি, যে সেন্টেন্স দ্বারা হ্যাঁ বোধক কোনো বিবৃতি বুঝে সেটা হচ্ছে কি অ্যাফার্মেটিভ, আর নেগেটিভ কি, যে সেন্টেন্স দ্বারা না বোধক কোনো বিবৃতি বুঝে সেটা হচ্ছে কি নেগেটিভ। এখন আমাদের এখানে মূলত সেন্টেন্স চেঞ্জিংটা হচ্ছে কি চেঞ্জ করতে হবে, যে এক সেন্টেন্স থেকে আরেক সেন্টেন্সে কনভার্ট করতে হবে। এখন দেখি আমরা কি আছে। এটা আছে, এটা কোন টেন্সে আছে আমাকে এটা আগে জানতে হবে। এই বাক্যটা কোন টেন্সে আছে, ডেফিনেটলি এটা পাস্ট ইনডিফিনিটে আছে, তাই না, বোঝা গেছে, কারণ এই যে স্টার্টে থাকা মানে পাস্ট ইনডিফিনিট। আবার এখানে এটা বুঝতে পারি যে কেম, এটাও পাস্ট ইনডিফিনিট, ভার্ব টু যেহেতু আছে এখানে, তাহলে পাস্ট ইনডিফিনিট। এখন কথা হচ্ছে যে কি এটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ কি সেন্টেন্স, এক সেন্টেন্স থেকে আরেক সেন্টেন্সে চেঞ্জ করা। তাহলে আমি নর্মালি কি আমাকে ইন্টারগেটিভ করতে বলছে, ইন্টারগেটিভ। এখন আমি যদি নর্মালি এটাকে টেন্সের ভাষায় ইন্টারগেটিভ করি, টেন্সের ভাষায় ইন্টারগেটিভ যদি করি, টেন্সের ভাষায় ইন্টারগেটিভ করতে গেলে কি 5 মিনিট টেন্সকে প্রশ্ন করতে হলে ডিট নিয়ে আসতে হয়, তাই না, ডিট ই কেমন হবে না কাম হবে পরে। তখন আমি যদি ডিট বসাই এখানে, যে ডিট হি, এখানে ক্যাম দেবো না কাম দিব বলো, কোনটা হবে, কাম হবে। কারণ সবসময় মনে রাখবা যে ডু ডিড ডাসের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, যে কোনো অবস্থায় ডু ডিড ডাসের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, তাহলে এখানে কি কাম হবে এখানে।
এটা কি হয়েছে বলো সবাই, আমি যেটা লিখলাম সেটা কি হয়েছে? এটা কি হয়েছে ইন্টারগেটিভ? এটা টেন্সের ভাষা ইন্টারগেটিভ হয়েছে, ডিড হি কাম হেয়ার ইয়েস্টারডে, টেন্সের ভাষা ইন্টারগেটিভ হয়েছে। কিন্তু যখন তোমার ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ভাষা ইন্টারগেটিভ করতে বলবে, সেই ক্ষেত্রে তোমাকে মনে রাখতে হবে, কি মনে রাখতে হবে, যে বিষয়টা এইভাবে ভাবতে হবে তোমাকে। ফার্স্ট তোমাকে আইডেন্টিফাই করতে হবে এটা কোন টেন্স, তুমি বুঝতে পারছো এটা পাস্ট ইন্ডিফিনিট টেন্স। এবং দ্বিতীয়ত তোমাকে ভাবতে হবে যে এটা অ্যাফার্মেটিভ আছে না নেগেটিভ আছে, অ্যাফার্মেটিভ আছে না নেগেটিভ আছে। তাহলে তুমি ভাবলে এটা যে অ্যাফার্মেটিভ আছে, যেহেতু হ্যাবোধক কোনো বোঝাচ্ছে। এখন তোমাকে ভাবতে হবে যদি বাক্যটা হ্যাবোধক থাকে, তাহলে তোমাকে ইন্টারগেটিভ করার সময় নাবোধক প্রশ্নবোধক আকারে করতে হবে। অর্থাৎ কি, নাবোধক প্রশ্নবোধক আকারে করতে হবে। তাহলে হ্যাবোধক আছে, তাহলে আমাকে কি করতে হবে, নাবোধক প্রশ্নবোধক আকারে। তাই না? এই যে এটা হলো, এটা হচ্ছে রাইট ওই। কিন্তু আমি যদি এটা এভাবে বলি যে আই ডু নট গো টু স্কুল, স্কুল যাই না, এটাকে তোমার ইন্টারগেটিভ করতে বলছে। তাহলে কেমন হবে? এই যে সেন্টেন্সটা তুমি বুঝা পাচ্ছ যে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, কিন্তু তারপরে তোমাকে টেন্সটা আইডেন্টিফাই করছে প্রেজেন্ট ইনডেফিনিট। তারপরে কি সেন্টেন্সটা দেখো তুমি, এটা কি অ্যাসারেটিভ, অ্যাসারেটিভের কি নেগেটিভ। তাহলে নেগেটিভ আছে, নেগেটিভ হলে জাস্ট তোমাকে কি হ্যাবোধক করে প্রশ্নবোধক করতে হবে। বুঝেছেন এই কথাটা? মানে এই বাক্যটা হ্যাবোধক আছে, আমি প্রশ্নবোধক করছি কি নাবোধক প্রশ্নবোধক, আর এটা নাবোধক আছে শুধু হ্যাবোধক প্রশ্নবোধক। তাহলে কি তোমার জাস্ট কি এখানে ডু আই গো টু স্কুল, বোঝা গেছে দুইটা বাক্যে? অর্থাৎ এখানে বিষয়টা মনে রাখতে হবে যে সেন্ডিং সেন্টেন্সের ক্ষেত্রে যে অ্যাফার্মেটিভ থেকে তোমাকে যদি, সরি, যে অ্যাসারেটিভ থেকে তোমাকে যদি ইন্টারগেটিভে যেতে বলে, তাহলে দুটো বিষয় মনে রাখতে হবে। যে একটা নাম্বার ওয়ান হচ্ছে তোমাকে ওই সেন্টেন্সটা তোমার হচ্ছে কি অ্যাফার্মেটিভে আছে না নেগেটিভে আছে। যদি অ্যাফার্মেটিভে থাকে প্রশ্নবোধক নাবোধক হবে, আর যদি নেগেটিভে থাকে শুধুমাত্র প্রশ্নবোধক, নটটা উঠে যাবে। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার, সমস্যা থাকার কথা না। আমরা তো জানলাম এটা। এখন আমি যদি বলি যে এভরি মাদার লাভস হার চাইল্ড, এটাকে কি নেগেটিভ করতে বলছে? নেগেটিভ, তাই না? নেগেটিভ করতে বলছে। এখন দেখো বাক্যটা হচ্ছে কি, কি অ্যাফার্মেটিভে আছে, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ যুক্ত বলছে। তাহলে এই যে ইভরি মাদার লাভস হার চাইল্ড, ইভরি যুক্ত এমন ওয়ার্ডকে যদি নেগেটিভ করতে বলে, ইভরি মাদার লাভস হার চাইল্ড, ইভরি যুক্ত ওয়ার্ডকে যদি তোমার নেগেটিভ করতে বলে, সেই ক্ষেত্রে তোমাদের একটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে ইভরি যুক্ত বাক্যকে নেগেটিভ করতে হলে, এভরি যুক্ত বাক্যকে নেগেটিভ করতে হলে যে এটা কিন্তু দুইটা ভাবে করা যায়। নাম্বার ওয়ান, এইভাবে যে এইরকম দুইটা সিস্টেম করে দেবো। দেয়ার ইভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো মাদার, দেয়ার ইজ নো মাদার। তারপরে কি, এটা তিনটা সিস্টেম করা যেতে পারে। বাট লাভস হার চাইল্ড, এটা এক নাম্বার সিস্টেম। আমি যদি এভাবে আরেকটা যদি বলি যে কি দেয়ার ইজ নো মাদার হু, এখানে যেহেতু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আছে, তাহলে কি ডাজ নট লাভ হার চাইল্ড। 2 নম্বর নিয়ম। 3 নম্বর নিয়ম হবে ইভরি এর পরিবর্তে নো দিব, নো মাদার, ইভরি এর পরিবর্তে নো, আর এই যে এখানে ভাবটা যেটা থাকবে তার বিপরীত দিব। ভাবটা যেটা থাকবে তার তার চাইল্ড। এটা কি মানে বুঝো আগে, দেখো যে মানে
এই যে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে যখন আমরা করবো, একটা বিষয় লক্ষ্য রাখতে হবে যেন সেন্টেন্সের অর্থ যেন চেঞ্জ না হয়, অর্থ যেন চেঞ্জ না হয়। এখানে কি বোঝাচ্ছে যে এভরি মাদার লাভস হার চাইল্ড, প্রত্যেক মা তার শিশুকে ভালোবাসে, বাসে না? কোনো মা কি তার শিশুকে ঘৃণা করে? করে না। তাহলে এই যে দেখো, প্রত্যেক মা তার শিশুকে ভালোবাসে, এই বাক্যটা তাই কি বোঝাচ্ছে? দেখো দেখি একটা, নো মাদার হেট হার চাইল্ড, কোনো মা তার শিশুকে ঘৃণা করে না। তার মানে কি বোঝাচ্ছে? এটাই তো বোঝাচ্ছে। এই বাক্যটা অ্যাফার্মেটিভ বোঝাচ্ছে কিন্তু এটা নেগেটিভও বোঝাচ্ছে। মিনিং অর্থ কিন্তু একই, দুইটা অর্থ দিচ্ছে। আমি ভাত খাই, আমি ভাত খাই না, এই দুটো কথা কি একই হলো? না। এই যে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে যখন আসবে, এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে যেন সেন্টেন্সের অর্থ চেঞ্জ না হয়। বি কেয়ারফুল অ্যাবাউট ইট। বোঝা গেছে? আর এইগুলো হচ্ছে কি, যখন তুমি হচ্ছে কি এখানে এই বাট, আমি প্রিফার করবো এইটা ব্যবহার করতে। আর এটা ব্যবহার করা যাবে, এটা ব্যবহার করলে ডাস নট যখন দিবে তখন এই যে পূর্বে বললাম ডু ডিড ডাসের পরে ভার্ব ওয়ান, এই যে এসেছি, যে কোনো একটা তোমরা দিতে পারো, যেটা তোমাদের ভালো লাগে সেই রুল ফলো করতে পারো। এখানে মিশাই দিচ্ছে এটা। আমরা এখন চলে যাব ডাব্লিউএস ওয়ার্ড কোশ্চেন মেকিং এর ক্ষেত্রে। এখানে মানে প্রশ্ন করতে হবে ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে। তাহলে প্রশ্ন করতে হবে, কিভাবে প্রশ্ন করব এখানে, যে কিভাবে প্রশ্ন করব বলো, এখানে কিভাবে প্রশ্ন করব, যে ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে প্রশ্ন করতে হবে। যে আমি যে এখানে কি, যে কি আই উইল রিচ দেয়ার, আমি সেখানে পৌঁছবো কোথায়? রাতে। তাহলে কি সময় বুঝাচ্ছে না? তাহলে সময় বুঝালে কি হোয়েন ব্যবহার করতে হবে, তাই না? হোয়েন, সময় বুঝালে হোয়েন ব্যবহার করতে হবে না? সময় বুঝালে হোয়েন, আর হচ্ছে কি যদি তোমার যে কারণ বুঝায়, কারণ বুঝালে কি হয় ব্যবহার করতে হয়। যদি হচ্ছে কোনো যে বস্তু বোঝায় যে তাহলে হুইজ ব্যবহার করতে হয়। আর যদি কোনো মানে অ্যাডজেক্টিভ কারো দোষ গুণ অবস্থা বোঝা যায় বা কোনো কিছু কীভাবে, তাহলে হচ্ছে তোমার হাউ ব্যবহার করতে হয়। এইভাবে করতে হবে। মূলত আমরা প্রশ্ন করছি এই যে এটাকে প্রশ্ন করছি কিন্তু, যে কখন আমরা, যে আমি সেখানে যাব হচ্ছে কি পৌঁছাবো রাতে, তাহলে কখন আমি সেখানে কি পৌঁছাবো? রাতে, তাই না? এরকম। আমি যদি আরেকটা দেই, ইজ লুকিং এ জব, এটা কোন সেন্টেন্স বলো তো? এটা কোন সেন্টেন্স? এটা হচ্ছে কি, সরি, কোন টেন্স? এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাই না? তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এটা। তাহলে তোমাকে হচ্ছে কি এখানে দেখো যে এটা হচ্ছে কি ইজ আছে, তাহলে এখানে কি হি ইজ লুকিং এ জব, এটাকে প্রশ্ন করতে হবে। তাহলে কি প্রশ্ন? হি ইজ লুকিং এ জব, সে কি খুঁজতেছে? চাকরি। তাহলে কি, কি হোয়াট, তাহলে হোয়াট, কি দ্বারা প্রশ্ন কারণ এখানে কি যে কি, যে কি হোয়াট, কি হবে তারপরে বলো, হোয়াট ইজ হি লুকিং, সে কি করতেছে? জব। তাহলে এটা উত্তর আসছে না? আসতেছি। বোঝা গেছে যে হোয়াট, হোয়াট অর্থ হচ্ছে কি কি। তাহলে আমরা কিন্তু মানে মনে আরেকটা বিষয় মনে রাখতে হবে, যখন তুমি প্রশ্ন করবা তখন এখানে ভার্বটা কিন্তু তোর সামনে চলে আসবে, এই ভার্বটা সামনে চলে আসবে। আর যদি এখানে মেন ভার্ব থাকে তাহলে কি ডু ডিড ডাস দিয়ে করতে হবে। আমি যদি বলি আই রিড ইন ক্লাস 7, এটাকে যদি প্রশ্ন করতে হয় তাহলে এখানে কিন্তু মেন ভার্ব আছে। তাহলে হোয়াট ক্লাস ডু ইউ রিড
ইন, এভাবে করতে হবে। এখন এই যে ডুটা কেন আসলো, এই যে এটা ভার্ব ওয়ান প্রেজেন্ট টেন্স, এই জন্য ডু এখানে আসলো। আবার তোমার এইখানে আরেকটা বিষয় পাশাপাশি আলোচনা করে দিচ্ছি। আমি যদি পার্টিসিপেন্ট আইডেন্টিফাই এখানে যদি বলি যে ইনটা কোন পার্টিসিপেন্ট, এই জায়গায় আমি যদি বলি যে ইনটা কোন পার্টিসিপেন্ট, এখন তোমরা জানো যে ইন কি নর্মালি প্রিপোজিশন, ইন নর্মালি প্রিপোজিশন, কিন্তু ইন এই জায়গায় হচ্ছে যে কি অ্যাডভার্ব। ইন এই জায়গায় অ্যাডভার্ব। যে কেন অ্যাডভার্ব, মনে রাখবে যে প্রিপোজিশনের পরে যদি কোনো ওয়ার্ড না থাকে, শুধুমাত্র প্রিপোজিশন যদি লাস্টে থাকে, তাহলে সেই প্রিপোজিশনটা সবসময় অ্যাডভার্ব আকারে কাউন্ট করা হয়। এটা হচ্ছে অ্যাডভার্ব। অর্থাৎ ইংলিশের ক্ষেত্রে যে ইংলিশে পার্টিসিপেন্টগুলো সবসময় কি যে মানে মানে জন্মগতভাবে না। আমি তোমরা কি জানো, তোমরা জানো যে কি ওয়াটারটা কি নাউন না, ওয়াটারটা নাউন না, কিন্তু ওয়াটারটা ভার্বও হতে পারে। ওয়াটার, আমি যদি বলি আই ওয়াটার দ্য ট্রি, আমি গাছগুলোতে জল দেই, এখানে ওয়াটারটা ভার্ব, কারণ এর অবস্থান ভেদে সেটা পার্টিসিপেন্ট চেঞ্জ হয়ে যায়। আমি কি জানি যে বুক, বুকটা কি নাউন না, কিন্তু বুকটা হচ্ছে ভার্বও হতে পারে। কেমন করে, আমি যখন বাস স্টেশন বা কি ট্রেন স্টেশনে টিকিট কাটতে যাই, টিকিট কাউন্টার কি বলে যে টিটি সিটটা বুক হয়ে গেছে, সিটটা কি বই হয়ে গেছে না, মানে সিটটা এখানে আসনটা বুকিং হয়ে গেছে, মানে আসন নেওয়া, এই বুক অর্থ আসন নেওয়া যখন ভার্ব অর্থ ব্যবহার করা হবে। বোঝা গেছে? যাই হোক, এই বিষয়ে আলোচনা না করি, আমার সিলেবাস অনুযায়ী করবো। আমি এখানে কয়েকটা সেন্টেন্স তোমার দিচ্ছি আলোচনার সুবিধার্থে। এখানে এটা কি হবে, এই যে এটা হচ্ছে গ্রামার অসম্ভব কোনো ইচ্ছা প্রকাশ করলে। নর্মালি তোমরা এখানে কি অসম্ভব কোনো কিছু ইচ্ছা প্রকাশ করলে, অসম্ভব যে যে কোনো কিছু ইচ্ছা প্রকাশ করলে, এই জায়গায় আই উইশ, যে আমি যদি আবার কি চাইল্ড হতাম, শিশু হতাম, এটা অসম্ভব না? অসম্ভব। তো আমি যদি ডোনাল্ড ট্রাম্প হতাম, এটা কি সম্ভব? কখনোই সম্ভব না। আমি কখনোই ডোনাল্ড ট্রাম্প হতে পারবো না, আর আমি কখনো চাইল্ডও হতে পারবো না, এটা অসম্ভব। তাহলে অসম্ভব কোনো কিছু বুঝালে এইখানে ভার্ব সাবজেক্ট যাই থাকুক না কেন, সাবজেক্ট যাই থাকুক না কেন, এখানে কি বি ভার্ব বুঝাইছি। বি ভার্ব মানে কি অ্যাম ইজার ওয়াজ ওয়ার বিন, অ্যাম ইজার ওয়াজ ওয়ার বিন। তাহলে এখানে তো নর্মালি হওয়ার কথা যে কি হয়, তোমার যে অসম্ভব কোনো কিছু ইচ্ছা প্রকাশ করলে এটা 5 মিনিট টেন্সের হবে। তাহলে 5 মিনিট টেন্স হলে এখানে নর্মালি হওয়ার কথা কি আই ওয়াজ, নর্মালি হওয়ার কথা, তাই না? আইয়ের সাথে ওয়াসে তো হয়, তাই না? কিন্তু অসম্ভব কোনো কিছু ইচ্ছা প্রকাশ করলে এখানে কি আইয়ের সাথে ওয়ার হবে, আইয়ের সাথে ওয়ার হবে। এটা আনরিয়াল পাস, আনরিয়াল পাস বোঝালে আইয়ের সাথে তোমার এখানে সাবজেক্ট যাই থাকুক না কেন, সবসময় এখানে ভার্বটা ওয়ারে হবে। সাবজেক্ট যাই থাকুক না, সাবজেক্ট অনুযায়ী কখনো বসবে না, ওয়ারে হবে এখানে। কিন্তু কিন্তু এমনি করে নর্মালি কিন্তু ওয়াজ হতো, আই ওয়াজ। বোঝা গেছে? এখানে তোমার করতে বলছে যে কি যে সেন্টেন্সটা প্যাটার্ন চেঞ্জ করো, যে এখানে সেন্টেন্সের প্যাটার্ন চেঞ্জ করতে বলছে। যে আমরা জানি কি যে আমরা জানি কি আমরা জানি যে ট্রান্সফরমেশন সেন্টেন্সে ক্যান নট হেল্প বা ক্যান নট হেল্পের পরে যদি কোনো ভার্ব থাকে, ভার্বটা তো কী হবে, আইএনজি যুক্ত হয়। ভার্বটা আইএনজি যুক্ত হয়। ক্যান নট হেল্পের পর যদি কোনো ভার্ব থাকে, ভার্বটা আইএনজি যুক্ত হয়। তাহলে কী হবে, এটা লাফিং হবে। লাফিং, কী জন্য লাফিং হলো, এটা আগে জানতে হবে কেন লাফিং হলো। কারণ এটা যদি জানতে হবে, তোমাকে জানতে হবে যে কি একটা সিম্পল সেন্টেন্সে নর্মালি একটাই ফাইনাইট ভার্ব থাকবে। একটা সিম্পল সেন্টেন্স, এটা একটা সিম্পল সেন্টেন্স, ফাইনাইট ভার্ব এটা। আর এটা হচ্ছে কি নন ফাইনাইট ভার্ব। এটা হচ্ছে কি নন ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব পার্টিসিপল এটা। বোঝা গেছে? তাহলে একটা মানে কি যে ক্যান নট হেল্পের পর যদি কোনো ভার্ব আসে, এটা আইনজি যুক্ত হবে, সোজা হিসাব। ক্যান নট হেল্পের পর যদি কোনো ভার্ব আসে, আইনজি যুক্ত হবে। কিন্তু এই জায়গাটায় যদি ক্যান নট বার্ড থাকতো, ক্যান নট বার্ড থাকতো, এখানে যদি বার্ড থাকতো, এই জায়গায় হেল্প না থেকে যদি নর্মালি আমি বলতাম যদি বার্ড যদি থাকতো,
তাহলে এটা কিন্তু তখন তোমার এই যে এটা হয়ে যেত, ক্যান নট বা লাভ হতো, তখন আইএনজি যুক্ত হতো না। তাহলে কি বুঝতে পারলাম যে ক্যান নট হেল্পের পর যদি কোনো ভার্ব থাকে, ভার্বটা আইএনজি যুক্ত, আর ক্যান নট ভার্বের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম। বোঝা গেছে? আশা করি সবাই বুঝতে পারছো। আমি একটু তোমাদের এখন একটা, এটা হচ্ছে অ্যাডভার্বস অ্যান্ড অ্যাডভার্বিয়াল, এই বিষয় থেকে একটা অনুচ্ছেদ পড়বো আমরা। এখন দেখো এখান থেকে তো আমি লিখি এটা, গেটস will some or he shall এই যে দেখো এটা হচ্ছে একটা কি, যে আমাদের কি শূন্যস্থানে কি এগুলো পূরণ করতে হবে। তাহলে এখানে দেখো মূলত তোমাদের লক্ষ্য রাখতে হবে কি, যে কি বলতেছে, হোয়েন স্টুডেন্ট, যখন একটা স্টুডেন্ট কি, স্টুডেন্ট গেটস, যেহেতু সিঙ্গুলার, হোয়েন স্টুডেন্ট কি, যখন একটি স্টুডেন্ট গেটস কি হয়, টু পলিটেকনিক ইনস্টিটিউট ভর্তি হয়, কি ভর্তি হয়, তাহলে কি গেটস কি হয়, ভর্তি হয়, অ্যাডমিশন, অ্যাডমিশন ইন্টু পলিটেকনিক ইনস্টিটিউট, পলিটেকনিক ইনস্টিটিউটে, হি মাস্ট তাকে কি করতে হয়, অবশ্যই কি করতে হয়, হি মাস্ট কি করতে হয় তাকে অবশ্যই, যে কি করতে হবে এখানে তোমার, এটা হচ্ছে মডাল ভার্ব, মডাল ভার্বের পর একটা মেইন ভার্ব বসে, হি মাস্ট মেইনটেইন, হি মাস্ট ফলো করতে হয়, সাম রুলস কিছু রুল নিয়ম, উইদাউট মানে কি ব্যতীত, উইদাউট কি, উইদাউট কি অবজার্ভিং মানে কি সংরক্ষণ করা ব্যতীত, কি উইদাউট অবজার্ভিং রুল, উইদাউট অবজার্ভিং কি, হি উইল কি করতে পারে, যে রুল মানা ব্যতীত সে কি হতে পারে, ফেল। এটা ফেল কেন হলো, যে উইলের পর নর্মালি ভার্বের প্রেজেন্ট ফর্ম, ইন দ্য এক্সাম, অর অথবা কি হতে পারে, হি শ্যাল কি ফ্রম হিজ ক্লাস, কি হতে পারে,
এক্সপেল হতে পারে তার ক্লাস থেকে। এই যে শ্যাল উইলের পর দেখো ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর এটা মানে বেসিক্যালি এটা ডিপেন্ড করবে যে কি পার্টিসিপেন্টের বিষয়গুলো ডিপেন্ড করবে, আর সাথে হচ্ছে কি যে তোমার প্যাসেজটা বুঝতে হবে, বোঝার পরে কিন্তু এগুলো বসাইতে হবে। এটা হচ্ছে, যাই হোক বোঝা গেছে বিষয়টা, বোঝা যায়নি অবশ্যই বোঝা গেছে। আর আমরা এখন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস চলে যাব। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এই এখানে fill in the blanks. No. See, zero, from যাই হোক এটা পরেরটা আমরা দেখি, এখান থেকে আমরা দেখি যে যে কি বলতেছে ইমেল বা ইলেকট্রনিক মেল ইজ দা ইজ কি ইমেল, এখানে প্যাসেজটাকে বুঝতে হবে। দেখো যে ইমেল হয় কি হয় তা কি হয়, যে ইমেল কি হয় বলো দেখি, ইমেল হয় একটা কি হয় যে ইজ দা, যে কি হয় এখানে দা, দা এর পরে কি আর্টিকেলের পরে কি হয়, আর্টিকেলের পরে কি নর্মালি হচ্ছে কি নাউন হয়। ইজ দা কমিউনিকেশন, কমিউনিকেশন, কমিউনিকেশন হতে পারে এখানে, কি হতে পারে কমিউনিকেশন, কমিউনিকেশন অফ টেক্সুয়াল এসএমএস। ভাইয়া, ভাইয়া মানে কি, ভাইয়া মানে ভাই না, মাধ্যম। ইলেকট্রনিক মিনস ইলেকট্রনিক উপায়ে। অ্যানাদার কি বলছে, অ্যানাদার মোড অফ ইলেকট্রনিক কমিউনিকেশন ইজ কি, আরেকটা মানে ইলেকট্রনিক কমিউনিকেশন মাধ্যম কি হচ্ছে কি হয় ইজ হয় কি হয় টেলেক্স হয়, টেলেক্স। এখন বলতেছে যে কি হয় টেলেক্স ইজ, টেলেক্স কমিউনিকেশন ইজ কি,
টেলিকমিউনিকেশন ইজ টার্মিনাল কি টার্মিনাল টু টার্মিনাল। তারপরে বলতেছে যে ইমেল, ইমেল এখানে ইমেল কি বোঝাচ্ছে যে ইমেল কি, এখানে ইমেল তোমার অফার দিতে পারো। অফার কি অফার দেয়, ফ্রম এ কনভেন্স পর প্যাসেজটা এখানে লিখলাম না, পরে শর্ট। মূলত এখানে তোমার প্যাসেজটা পরে পুরো বুঝতে হবে, বোঝার পরে কিন্তু এটা লিখতে হবে। এখানে কিন্তু পার্টস অফ স্পিচও কাজ করছে। এই যে আমি যে এখানে বসাইলাম দি কমিউনিকেশন, বা এখানে মিডিয়ামও দিতে পারে, যে ইজ দ্য মিডিয়াম অফ, মিডিয়াম ইজ দ্য ওয়ে, এখানে ওয়েও হতে পারে, অনেকগুলো হতে পারে। তুমি যখন বিষয়গুলো জানবে পার্টস অফ স্পিচ, এখানে এখানে অনেকগুলো হতে পারে, ওয়েও হতে পারে, সিস্টেমও হতে পারে। যাই হোক, এটা মিশিয়ে দিচ্ছি, তোমরা বুঝতে পারছো এই বিষয়টা। আমরা এখন চলে যাব যে সাবস্টিটিউশন অফ টেবিল, টেবিলে চলে যাব। টেবিলে চলে যাব, টেবিলে দেখি এখন কি টেবিলটা একটা সাজাইতে হবে আমরা। বাংলাদেশ কলম এ বি সি, তারপরে এখন টেবিলটা মূলত এটা ডিপেন্ড করে তোমার যে পার্টস অফ স্পিচের উপরে ডিপেন্ড করে, এবং সাথে অর্থটা তোমার হচ্ছে কি যেন অর্থপূর্ণ হয়। আমাদের একটা সেন্টেন্স কি ক্রিয়েট করতে হবে, এরকম অর্থপূর্ণ একটা জন্য হয়, এরকম সেন্টেন্স ক্রিয়েট করতে হবে। তো দেখো দেখি কি এখানে কি বুঝেছে, দেখো তো যে বাংলাদেশ হ্যাজ কি হিস্ট্রি কি এ হিস্ট্রি অফ ইমানসিপেশন, মানে অংশগ্রহণ এখানে। তাহলে বাংলাদেশ ইজ কি, বাংলাদেশ হয়, হয় কি হয় একটা দ্য স্মলেস্ট কান্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড, যে পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম দেশ একটা হয় বাংলাদেশ, তাই না? অবশ্যই ক্ষুদ্রতম দেশ। পৃথিবীর সবচেয়ে বড় দেশের নাম কি বলো দেখি, তোমরা সবাই জানে দাও। তারপরে বলতেছে যে কি, যে এখানে কিন্তু ফাঁকা আছে, এখানে তোমার হচ্ছে সাবজেক্ট ধরে নিতে হবে, যে কি সাবজেক্ট ধরে নিতে হবে যে কি ইট, ইট বলতে কি এই বাংলাদেশ কি বোঝাচ্ছে, কিন্তু ইট এখানে প্রণাম, কিন্তু ইটটা ইট হ্যাজ, এটার আছে কি আছে এ হিস্ট্রি অফ ইমানসিপেশন, মানে একটা অংশগ্রহণমূলক এটার এই ইতিহাস আছে। এই ইতিহাস কি, ওই যে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস, আমরা সেখানে অংশগ্রহণ করেছিলাম, এই ইতিহাস ইট হ্যাজ এ হিস্ট্রি অফ ইমানসিপেশন, মানে এটার আছে, ইট হ্যাজ এটার আছে, আই হ্যাভ আমার আছে, তাহলে এটার আছে। আর তারপরে কি যে, তারপরে এটা কি হতে পারে যে ইট হ্যাজ এটার আছে, ইট হ্যাজ, আবার এখানে কিন্তু হ্যাভটা কিন্তু হ্যাজ হয়ে যাবে কিন্তু, কারণ ইটের সাথে হ্যাভ কখনো হয় না। ইট হ্যাজ কি এটার আছে কি এ রিচ কি ডাইভার্স কালচার, এটা রিচ মানে কি, এখানে রিচ মানে ধনী না, এটা রিচ মানে এখানে সমৃদ্ধশালী, সমৃদ্ধশালী, ডাইভার্স মানে বৈচিত্র্য সংস্কৃতি, অর্থাৎ
ইট হ্যাজ এ রিচ ডাইভার্স কালচার, এটার এক সমৃদ্ধশালী বৈচিত্র্য সংস্কৃতি রয়েছে। বোঝা গেছে? বুঝতে পারছো আশা করি। মিশাই দিচ্ছি এটা। আমরা এখানে ম্যাচিং টাইপ বি এর করবো, কি ম্যাচিং টু কলামস টাইপ বি এর এখান থেকে করব। আচ্ছা, চ্যাপ্টার 10টা আমরা একবারে করে নিয়ে যাবো এখানে। চ্যাপ্টার 10টা দেখো তোমরা, চ্যাপ্টার 10টা কি, এখানে সেন্টেন্স স্ট্রাকচার, সেন্টেন্স স্ট্রাকচার। সেন্টেন্স স্ট্রাকচার, সেন্টেন্স স্ট্রাকচার, সেন্টেন্স কত প্রকার বলো দেখি? যে সেন্টেন্স 5 প্রকার আমরা পড়ছিলাম প্রথমে, সেন্টেন্স স্ট্রাকচার এখানে তাহলে আমরা এখানে পড়বো। দেখো যে কি, যে আমি যদি বলি যে কি, আই অ্যাম এ স্টুডেন্ট, এভাবে যদি বলি এটা, বা এখানে যদি বলি কি, যে হি ইজ ওয়ান ইজ, এরকম ভাবে আছে। তাহলে এই যে প্যাটার্নটা কি দাঁড়াচ্ছে দেখো, এই আমি দ্বিতীয়টার কথা যদি উল্লেখ করি এখানে, যে প্যাটার্নটা কিভাবে দাঁড়াচ্ছে, যে সেন্টেন্স স্ট্রাকচার, মানে সেন্টেন্সের স্ট্রাকচারটা কেমন ভাবে হবে, যে গঠনটা কেমন ভাবে হবে। সাবজেক্ট, দেখি সাবজেক্ট, তাই না? আর এটা কি, ইসটা কি বলতো, ভার, সাহায্যকারী ভার, তাই না? কিন্তু 100% রং। ইসটা হচ্ছে এখানে মেইন ভার হিসেবে ব্যবহার আমি বলবো। কি জন্য বলবো, যে আমি প্রথমে বলছি যে ইংলিশের কোনো কিছু জন্মগত না। যেমন আমি কি হিন্দু ফ্যামিলিতে জন্মগ্রহণ করছি বলে আমি হিন্দু, কে মুসলিম ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছে সে মুসলিম, এরকম বিষয়টা না। কিন্তু ভার্ব পার্টিসিপেশনের ক্ষেত্রে সে তেমন বিষয় না। আমি প্রথমে তোমাদেরকে দেখালাম যে ওয়াটারটা না ভার্ব হতে পারে, তাই না? ঠিক এই জায়গায় ইসটা হচ্ছে মেইন ভার্ব। কেন মেইন ভার্ব, যে ইসের পরে যদি কোনো মেইন ভার্ব থাকে সেই ক্ষেত্রে ইসটা হচ্ছে কি অক্সিলারি ভার্ব। কিন্তু ইস যদি একাকী থাকে, অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার যদি একাকী কোনো সেন্টেন্সে ব্যবহার হয়, তাহলে ইসটা হচ্ছে সেখানে মেইন ভার্ব। সেম ভাবে হ্যাভ হ্যাজ যদি একাকী ব্যবহার হয়, আমি যদি বলি যে আই হ্যাভ এ পেন, এইখানে হ্যাভটা হচ্ছে কি মেইন ভার্ব হিসেবে। কিন্তু আমি যদি বলি আই হ্যাভ ইটেন রাইস, সেই ক্ষেত্রে হ্যাভটা হচ্ছে কি এখানে সাহায্যকারী ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে। বোঝা গেছে? আশা করি বুঝতে পারছো। তাহলে কি হতে পারে, যে এটা হচ্ছে কি, এটা সাবজেক্ট, এটা কি ভার্ব, আর এটা কি বলতো, ভার্ব। এখানে কি বি ভার্ব তোমরা দিতে পারো, এটা বি ভার্ব। এটা কি হতে পারে বলতো, এটা তোমার যে অ্যাডজেক্টিভ, যে কি প্যাটার্নটা কি দাঁড়াচ্ছে, সাবজেক্ট বি ভার্ব অ্যাডজেক্টিভ, সাবজেক্ট বি ভার্ব অ্যাডজেক্টিভ, এই প্যাটার্নে দাঁড়াচ্ছে। সাবজেক্ট বি ভার্ব অ্যাডজেক্টিভ, মানে মনে রাখতে হবে, সবসময় মনে রাখতে হবে, সবসময় অলওয়েজ। আমি যদি বলি কি আই অ্যাম ইল, আমি অসুস্থ, তাহলে এই যে বি ভার্বের পর অ্যাডজেক্টিভ হয়, বি ভার্বের পর অ্যাডজেক্টিভ হয়। কিন্তু আমি যদি বলি আই এম এ স্টুডেন্ট, তাহলে এখানে বি ভার্ব, এটা কি অ্যাডজেক্টিভ না? এটা অ্যাডজেক্টিভ না, অ্যাডজেক্টিভ না এখানে। এটা কি নাউন হয়েছে। দেখো বি ভার্বের পর, দেখো বি ভার্বের পর নাউন কি, এটা হচ্ছে কমন নাউন। তা কমন নাউনটি কি আর্টিকেল হিসেবে আছে, এই জন্য এটা অ্যাডজেক্টিভ হিসেবে কাউন্ট করা যাবে না। এখানে দেখো তোমার একটা ওয়ার্ড, কিন্তু এখানে তো কি এ আছে, তাহলে এটা অ্যাডজেক্টিভ না। কারণ আর্টিকেল সবসময় কি নাউনের সামনে বসে, অ্যাডজেক্টিভের সামনে বসে না। ক্লিয়ার? এটা স্ট্রাকচার। আরেকটা আমি দেখাচ্ছি, যে এই যে এই প্যাটার্নটা, এটা হচ্ছে গ্রামারের ভাষায় এটাকে বলা যেতে পারে কন্ডিশনাল। গ্রামারের ভাষায় এটাকে বলে কন্ডিশনাল। কন্ডিশনাল হচ্ছে 4 প্রকার, জিরো কন্ডিশনাল, ফার্স্ট, সেকেন্ড, থার্ড কন্ডিশনাল। তাহলে এটাকে আমরা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল বলবো। জিরো কন্ডিশনাল কি, দেখলে সাইন্টিফিক্যাল ট্রুথ, যে তুমি যদি পানিকে 100 ডিগ্রি তাপ দাও, তাহলে এটা কি বাষ্প হয়ে উড়ে যাবে। এটা হচ্ছে সাইন্টিফিক, মানে এগুলো আছে, এটা হচ্ছে জিরো কন্ডিশনাল এগুলো। কিন্তু এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল। এর স্ট্রাকচারটা কেমন হতে পারে গ্রামারের ভাষা, এই যে ই প্লাস প্রেজেন্ট প্লাস
ফিউচার, ইট প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার, যে ইফ ইউ কাম, যদি তুমি আসো, আই উইল গো, আমি যাব, যদি তুমি আসো আমি যাব। আচ্ছা, এই বাক্যটা এখানে একটা বিষয় আমি আর একটা পয়েন্ট আউট করে দিই। আমি এই বাক্যটা প্রথমে লিখলাম আর এটা পরে দিলাম, এটাকে কিন্তু গ্রামারের ভাষা তোমরা বলতে পারবো এটা হচ্ছে কি, যে সাবঅর্ডিনেট ক্লোজ। এটাকে যদি আমি পরে লিখে দিই, এটা যদি সামনে থাকে, তাহলে এখানে কিন্তু এটা লেখার পর এখানে কমা দিছি না আমি এই জায়গায়, পরে কিন্তু কমা হবে না। অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লোজটা যদি শেষে বসে সেক্ষেত্রে কমা হবে না। আবার আমার বলতে সাবঅর্ডিনেট ক্লোজ কি, এই যে দেখো ইফ ইউ কাম, যদি তুমি আসো, আমি যদি এই কথাটাই বলি, যদি তুমি আসো, তাহলে কি অর্থটা মানে পূর্ণাঙ্গ হলো? যদি তুমি আসো, আমি কি এটা পূর্ণাঙ্গ অর্থ বললাম? তোমাদের নিশ্চয়ই থাকবে যে যদি তুমি আসো তারপরে কি, তারপরে কি, আরেকটা কিছু জানার আগ্রহ থাকবে। তাহলে এই বাক্যটা পূর্ণাঙ্গ না, এইটা আছে পূর্ণাঙ্গ। এই যে অপূর্ণাঙ্গ বাক্য, এই জন্য একে বলা হয় সাবঅর্ডিনেট ক্লোজ। বুঝা গেছে? বুঝতে পারছো? আমি যদি বলি এই যে এটা কেমন বলো তো, যে বার্ডস ফ্লাই, পাখিরা ওড়ে, পাখিরা ওড়ে, পাখিরা ওড়ে, তাহলে এটা কি সাবজেক্ট, সাবজেক্টের পরে কি ভার্ব, তাই না? তাহলে আমি কি বলছিলাম, আমি তোমাদের প্রথমেই বলছিলাম যে কি, ওই যে যে কি বলছিলাম, মজার ছলে বলছিলাম যে কি, যে ভার্বের অবজেক্ট থাকে তাকে ট্রানজিটিভ ভার্ব বলে, অর্থাৎ যে ভার্বের অবজেক্ট থাকে তাকে ট্রানজিটিভ, যে ভার্বের অবজেক্ট থাকে না তাকে ইনট্রানজিটিভ। তাহলে এটা কোন ভার্বের অবজেক্ট আছে? নাই, অবজেক্ট আছে? দেখো তাহলে এই অবজেক্ট না, এটা হচ্ছে কি, তাহলে কি সাবজেক্ট প্লাস ইন্ট্রানজিটিভ ভার্ব। বোঝা গেছে? বুঝতে পারছো আশা করি। আমি লায়ার, হি ইজ এ লায়ার, এখানে দেখো হি ইজ এ লায়ার, এই প্যাটার্নটা আমার হচ্ছে কি উল্লেখ করতে হবে। দেখো এখানে কি, হি কি, হিটা কি, হিটা কি, এখানে সাবজেক্ট, ইজটা কি হতে পারে, এখানে ইজটা, এখানে দেখো এখানে ইজটা কি হতে পারে। আমি ইজটা প্রথমে বলছি কি তোমার, এখানে মেইন ভার্ব প্রথমে একটু আগে বললাম যে অ্যামিজারের পর যদি মেইন ভার্ব না থাকে তাহলে অ্যামিজার ওয়াজার এগুলো মেইন ভার্ব হিসেবে কাউন্ট করা হয়, তাই না? কিন্তু এই জায়গায় দেখতে হবে যে ইজটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। এখন কথা হচ্ছে যে লিঙ্কিং ভার্ব কাকে বলে? হোয়াট ইজ লিঙ্কিং ভার্ব? লিঙ্কিং ভার্ব হচ্ছে ওই সমস্ত ভার্ব, যে লিঙ্কিং ভার্ব পড়ার আগে তোমাদের কমপ্লিমেন্ট সম্পর্কে জানতে হবে। কমপ্লিমেন্ট, তোমরা কি কমপ্লিমেন্ট সম্পর্কে জানো? কমপ্লিমেন্ট সম্পর্কে যদি না জানো তাহলে সংক্ষেপে আমি কিছু বলছি। আমি যদি বলি যে কি, আই অ্যাম এ স্টুডেন্ট, স্টুডেন্ট, তাই না? আর যদি বলি আই ইট রাইস, তাই না? দুইটা বাক্য দেখো, আই সাবজেক্ট ভার্ব, তাহলে এটা কি অবজেক্ট, এটা সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তাই না? এরকমই আমরা জানি, কিন্তু এটা আছে রং ওয়ে। সাবজেক্ট ভার্ব অবজেক্ট এটা ঠিক আছে, এটা রাইট, কিন্তু এটা হচ্ছে রং। এই যে সাবজেক্ট ভার্ব কমপ্লিমেন্ট, সাবজেক্ট ভার্ব কমপ্লিমেন্ট। এখন কথা হচ্ছে যে এটা অবজেক্ট এটা কমপ্লিমেন্ট কেন, এই যে বিষয় দেখো, আই ইট রাইস, অর্থাৎ রাইস এবং আই, এই দুইটা ব্যক্তি কিন্তু দুইটা ভিন্ন বিষয়, ভিন্ন বিষয় না, আমি তো ভাত না। কিন্তু তুমি এখানে দেখো আই এবং স্টুডেন্ট, এই দুইটা ব্যক্তি কিন্তু সেম, সেম না? অর্থাৎ অবজেক্টটা কিন্তু সাবজেক্টকে আবার মডিফাই করেছে, রিফ্লেক্ট করেছে না? তাহলে এই যে সাবজেক্ট এবং কমপ্লিমেন্টের মাঝখানে যে ভার্ব ব্যবহার করা হয় সেই ভার্বটাকে বলা হয় লিঙ্কিং ভার্ব। তাহলে কি, যে সাবজেক্ট এবং কমপ্লিমেন্টের মাঝখানে যাকে যে ভার্ব বসে তাকে বলা হয় লিঙ্কিং ভার্ব। তাহলে এটা হচ্ছে লিঙ্কিং ভার্ব, কিন্তু এটা লিঙ্কিং ভার্ব না, লিঙ্কিং ভার্ব এটা না, লিঙ্কিং ভার্ব। আমি যদি বলি হি ইজ ইটিং রাইস, আই এম ইটিং রাইস, তারপরে লিঙ্কিং ভার্ব না এটা। তাহলে এটা আছে কি লিঙ্ক, দেখো এই যে এই বাক্যে সেরকম ভাবে দেখো হি এবং লায়ার একই, কিন্তু হি যেটা লায়ারও সেটা, দুইটা একই না, তাই না? কিন্তু আমি যদি বলি আই সি এ লায়ার বয়, তাহলে এখানে কিন্তু কি বলি যে আই সি এ লায়ার বয়, তাহলে এখানে কি সিটা হচ্ছে কমপ্লিমেন্ট, লিঙ্কিং ভার্ব না। এই যে এ লায়ার বয়, এই যে বয় আর আই এটা কিন্তু একই না, আলাদা না, সেক্ষেত্রে এটা লিঙ্কিং ভার্ব না। বুঝা গেছে? তোমাকে লিঙ্কিং ভার্ব আইডেন্টিফাই করতে হবে, যে দেখতে হবে সাবজেক্ট অবজেক্ট এই দুইটা যদি একই থাকে, এর মাঝখানে যেটা ভার্ব ব্যবহার হয় সেটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। তাহলে সাবজেক্ট এটা হচ্ছে কি লিঙ্কিং
ভার্ব প্লাস অবজেক্ট। বুঝা গেছে? আশা করি সবাই বুঝতে পারছো। আমি যদি আবার এটা কি প্যাটার্ন, উইথ রাইস, তাহলে কি সাবজেক্ট, সাবজেক্ট না, এটা কি, এটা ভার্ব, কিন্তু কোন ভার্ব এটা বলো তো? যে ভার্বে হচ্ছে কি, যে ভার্বে লেস থাকে তাকে কি ট্রানজিটিভ, লেস মানে বউ, যে ভার্বে তাহলে অবজেক্ট আছে, এই যে অবজেক্ট আছে ট্রানজিটিভ, তাই না? তাহলে সাবজেক্ট প্লাস ট্রানজিটিভ ভার্ব প্লাস কি অবজেক্ট, তাই না? সাবজেক্ট প্লাস ট্রানজিটিভ ভার্ব প্লাস অবজেক্ট। বোঝা গেছে না যায়নি? আশা করি বুঝতে পারছো। আরেকটা করাচ্ছি না, আরেকটা করে তোমাদের এই যে এখানে এটা ভালো করে দেখো, যে এটা কি বলছে, এটা হচ্ছে কি সাবজেক্ট, সাবজেক্ট না, সাবজেক্ট না এখানে, তাহলে এটা কি ভার্ব, তাহলে এটা কি, এটা কি, এটা কি হতে পারে বলো দেখি? এটা হচ্ছে কি, এই যে বলছিলাম প্রথমে, কিন্তু বলছিলাম যে এটা কি ইনফিনিটিভ, 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 ইনফিনিটিভ এক প্রকার, নন ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব তিন প্রকার, ইনফিনিটিভ পার্টিসিপল জিরান, তার ভিতরে এটা হচ্ছে এক প্রকার। বুঝা যায়নি? বুঝা গেছে? আচ্ছা, আজকে আমাদের এই ক্লাসটা এই পর্যন্তই।